বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আজকের সেমিনারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেইনলি কথা বলবো অ্যাডমিশন প্রোগ্রাম 2021 এর জন্য ভার্সিটি ক এবং জিকে ইংলিশ, যার সাথে গুচ্ছ প্রস্তুতি ফ্রি থাকবে অভ্যাসের যে প্রোগ্রামটা সেটা নিয়ে। তো এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন আজকে অনুষ্ঠিত হচ্ছে এখন। তো আমরা প্রথমেই যে জিনিসটা সবাই ভাবছি, বা শিক্ষার্থীরা যারা এখন জয়েন করেছো তাদের সবার মনে যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নটা আগে মনে হয় সবাইকে করে ফেলি, তাই না? আমি অলরেডি এই বিষয়ে একটা পোল রেডি করে রেখেছি। এই পোলটা আমি এখন একটু লঞ্চ করে দিচ্ছি। পোলটা আমি বেশ কিছুক্ষণ রাখবো, তোমরা চিন্তা ভাবনা করে তোমাদের মতো করে যাতে উত্তর দিতে পারো। এবারের এইচএসসি বোর্ড পরীক্ষা সম্পর্কে তোমার কি ধারণা? যে বোর্ড পরীক্ষা কি হবে নাকি আসলে অটো পাস দেয়া হবে? তোমার কি মনে হয় এই বিষয়ে? কারণ গত বছর আমরা এক্স্যাক্টলি সিমিলার একটা সিচুয়েশনে ছিলাম, যখন আমরা ভেবেছিলাম যে হয়তো এইচএসসি পরীক্ষা হবে কিন্তু দেরি করে হবে, কিন্তু ধাপে ধাপে পিছাতে পিছাতে শেষ পর্যন্ত হচ্ছে এইচএসসি পরীক্ষাটা হয়নি এবং শিক্ষার্থীদেরকে অটো পাস দেওয়া হয়েছে। সো এবার তোমাদের কি মনে হয় যে এইচএসসি বোর্ড পরীক্ষাটা এবার অনুষ্ঠিত হতে পারবে কি না, বা তোমার কি মনে হয় যে অটো পাস দেওয়া হবে কি না? আমি দেখতে পাচ্ছি অলরেডি যারা আমাদের সাথে এখন জয়েন করেছো তাদের মধ্যে আহ, খুব কাছাকাছি ধারণা হচ্ছে দুইটা দল পোষণ করো তোমরা। যেমন অটো পাস দেয়া হবে, এটা তোমরা বলেছো 47% পিপল, আর বোর্ড পরীক্ষা হবে এটা তোমরা বলেছো অলমোস্ট কত, 53-54। এখন যদি হচ্ছে বোর্ড পরীক্ষা হবে এই পার্সেন্টেজটা একটু বেড়ে যাচ্ছে। সো এরকম। তো লাস্ট আমি এখন যেখানে আছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে একটু বেশি পার্সেন্টেজ মানুষ মনে করো যে বোর্ড পরীক্ষাটা এখনো হবে, আর তার খুব কাছাকাছি সংখ্যক মানুষ মনে করো যে অটো পাস দেয়া হবে। এই প্রশ্নটা এখন এসে আসলে খুবই রিলিভেন্ট, বা এই প্রশ্নটাই হয়তো সবার মনে খচখচ করছে যে এখন আসলে হবে কি হবে না। তো ঠিক আছে, আমরা এই পলটা আপাতত এন্ড করে দিচ্ছি, বা তোমাকে একটু দেখিয়ে নিচ্ছি যে তোমরা কি অ্যান্সার করেছিলে। এই দেখো, বোর্ড পরীক্ষার পক্ষেই হচ্ছে মতামত বেশি। তোমরা তোমাদের মতামত শুধু পোলের ভিতরে তো বটেই, পোলের বাইরেও যদি কোনো মতামত জানাতে চাও চ্যাট বক্সটা ইউজ করতে পারো। আর চ্যাট বক্সে তোমাদের জেনারেল রেসপন্সের পাশাপাশি যদি অতি জরুরি কোনো প্রশ্ন থাকে সেটা কিউএনএ বক্সেও করতে পারো। কিউএনএ বক্সে তোমরা যে প্রশ্নগুলো লিখবে আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা সেই প্রশ্নগুলো দেখে সেটার উত্তর দিতে পারেন। যেমন ধরো একটা প্রশ্ন হচ্ছে এমন যে, ভাইয়া আমি কোন একটা জায়গায় ভর্তি হলাম, পরবর্তীতে আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবো কিনা, কিংবা আমি যে টাইমে ভর্তি হয়েছি এখনকার আমার রুটিনের সাথে সেটা না মিলায় আমি সেই টাইমটা চেঞ্জ করতে পারবো কিনা, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তোমরা অবশ্যই সেটা কিউএনএ বক্সে করতে পারো এবং আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা সেটার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে প্রথমে আমরা যে প্রশ্নটা দিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করেছি, যে এবার এইচএসসি বোর্ড পরীক্ষা সম্পর্কে তোমার ধারণাটা কি, বোর্ড পরীক্ষা হবে কি হবে না নাকি অটো পাস দেয়া হবে, এই বিষয়টা হচ্ছে আমরা একটু তোমাদের কাছ থেকে যাচাই বাছাই করে নিলাম তোমাদের ধারণাটা কি সেটা নিয়ে। তো সত্যি কথা বলতে এই ডিসিশন তো এখনো আহ, নেওয়া হয়নি, বা এখনো আমাদেরকে জানানো হয়নি যে আসলে হচ্ছে পরীক্ষা নেওয়া হবে কি হবে না। আমরা জাস্ট গেস করতে পারি। বাট দেখতে পাচ্ছি যে দুই দলেই তোমরা প্রায় সমান সমান। আচ্ছা, এখন মূল প্রশ্ন যেটা, সেটাতে আসি। যেহেতু বোর্ড পরীক্ষা অনিশ্চিত, এখন তাহলে কি ভর্তির প্রস্তুতি এখনই এখনই শুরু করে দেওয়া উচিত, নাকি হচ্ছে আরেকটু আমরা দেখি কি হয়, দেখি না কি হয়, সেরকম করে আরো ওয়েট করব, তারপরে হচ্ছে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব? এটাও তোমরা একটা পোলের মাধ্যমে আমাকে উত্তরটা দিয়ে দিতে পারো যে তোমরা কি মনে করছো। আচ্ছা, এখানে অবশ্য আহ, মোটামুটি ইউনানিমাস ডিসিশন পাচ্ছি আমরা, যে তোমরা মনে করছো যে বোর্ড পরীক্ষা যেহেতু অনিশ্চিত তাই ভর্তি পরীক্ষা এখনই আসলে শুরু করে দেওয়া উচিত। পরীক্ষার পরে শুরু করা উচিত এই পার্সেন্টেজটা তোমাদের মধ্যে অনেক কম, হুইচ ইজ লজিক্যাল। কারণ আসলেই পরীক্ষা হবে কি হবে না এটা যেহেতু আমরা জানি না, ব্যাপারটা অনিশ্চিত, আমি কেন হচ্ছে সুযোগ হারাবো বা অপরচুনিটি কেন আমি লুজ করব, সেটা করা একদমই উচিত না। এখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন শুরু করা উচিত, এটা না হয় বুঝলাম, কিন্তু প্রিপারেশনটা আসলে কিভাবে শুরু করব এমন ভাবে যে যদি এখন হঠাৎ করে ঘোষণা আসে যে না বোর্ড পরীক্ষা হবে,
তাহলে আমি যে প্রিপারেশনটা নিচ্ছি এটার কারণে আমার কি কোনো বোর্ড পরীক্ষায় ক্ষতি হবে, নাকি হচ্ছে সেখানে আরো হেল্প হতে পারে? সো আমার তো আসলে এমন অপশন চুজ করা উচিত যাতে পরীক্ষা হোক আর না হোক আমি এখন থেকে যা পড়াশোনা করব বা প্রিপারেশন নিব তাতে অবশ্যই আমাদের যাতে হচ্ছে মূল পরীক্ষা তো বটেই, বোর্ড পরীক্ষায় যাতে সুবিধা হয়, তাই না? এরকম ভাবেই তো আমাদের শুরু করা উচিত। কাজে আমি এই পোলটা এন্ড করে দিচ্ছি, তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি যে তোমরা বলেছো যে এখনই শুরু করা উচিত। সো লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তোমার ধারণা মতে 2021 ভার্সিটি ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হতে পারে? এইটা নিয়ে আমাদের একটু হয়তো বেশি সময় আলোচনা করতে হবে এবং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। তোমাদের কি মনে হয়, এটা কি শর্ট সিলেবাসে হতে পারে নাকি ফুল সিলেবাসে হতে পারে? এবং যেটাতেই হোক সেই বিষয়ে আমরা আসলে এখন কি করতে পারি বা আমাদের ডিসিশনটা কি হতে পারে, আমরা কিভাবে চিন্তা করতে পারি যে আমরা কিভাবে আমাদের স্ট্র্যাটেজিটা দাঁড় করাবো যাতে আমরা সেফ থাকি? সো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কম সংখ্যক মানুষ ধারণা করো যে ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, আর বেশি সংখ্যক মানুষ ধারণা করো যে পরীক্ষা ফুল সিলেবাসে হবে। কাজেই এখন যদি আমরা চিন্তা করি যে কোনটার সুবিধা অসুবিধা কি, বা আমরা কিভাবে স্ট্র্যাটেজি ডেভেলপ করলে আমাদের জন্য সুবিধা হবে, সেটা নিয়ে তাহলে আমাদের এখন আলোচনা চলতে পারে, তাই না? সো এখানে আমি এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরা কিরকম অ্যান্সার দিলে। দেখো, তোমাদের মধ্যে অলমোস্ট 40% মনে করো যে শর্ট সিলেবাস, আর 60% মনে করো যে ফুল সিলেবাসে তোমাদের ভর্তি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? তো এক কাজ করি, আমরা এখন এইটা নিয়ে আলোচনা শুরু করি যে কোনটা হলে আমাদের কি করা উচিত। ধরো উদ্ভাস থেকে আমরা এখন যে প্ল্যানটা করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ভার্সিটি ভর্তিচ্ছুদের জন্য উদ্ভাসের কি প্রস্তুতি পরিকল্পনা? ধরা যাক এইচএসসি বোর্ড পরীক্ষার পূর্বে আমরা শর্ট সিলেবাসের উপরে ভার্সিটি এর প্রিপারেশন সম্পন্ন করে ফেললাম। এটা করে ফেললে কোনো ক্ষতি নেই, কারণ হচ্ছে যেহেতু শর্ট সিলেবাসের উপরেই আমরা প্রিপারেশন নিচ্ছি, তোমার বোর্ড পরীক্ষার জন্য এটা সম্পূর্ণরূপে সহায়ক হবে। তারপর ধরা যাক বোর্ড পরীক্ষা হয়ে গেল এবং বোর্ড পরীক্ষার পরে আমরা হচ্ছে জানতে পারলাম যে আমাদের ফুল সিলেবাসের উপরে হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে। তাহলে আমরা যেটা করতে পারি, যে শর্ট সিলেবাস আমরা পূরণ করেছি তারপরে যেটুকু বাকি থাকে সেই অংশটুকুর জন্য আমরা প্রিপারেশন নেওয়া শুরু করতে পারি। আর সেই অংশটুকুর প্রিপারেশন নেওয়া হয়ে গেলে, বাকিটুকুর প্রিপারেশন নেওয়া হয়ে গেলে আমরা আবার যে অংশটা করে ফেলেছি সেখানে ব্যাক করতে পারি। ব্যাক করে সেটার উপরে একটা রিভিশন প্রোগ্রাম রান করতে পারি যাতে আমার ওভারঅল প্রস্তুতিটা খুব সুন্দর হয়। এখানে আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ, আমাদের বোর্ড পরীক্ষা শর্ট সিলেবাসের উপরে হবে, আর মূল পরীক্ষা যেটা অ্যাডমিশন পরীক্ষা সেটা হচ্ছে ফুল সিলেবাসের উপরে হবে। এখন হোয়াট ইফ ধরো বোর্ড পরীক্ষা হলো কিন্তু অ্যাডমিশন পরীক্ষাও হচ্ছে শর্ট সিলেবাসের উপরে হলো। ধরো গভর্নমেন্ট ডিসিশন নিল যে বাচ্চারা যেহেতু পড়তে পারেনি তারা শর্ট সিলেবাসের উপরে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিয়েছে, আমরা কেননা ভর্তি পরীক্ষাটাও শর্ট সিলেবাসের উপরেই নেই। তাতে তো আসলে কোনোই ক্ষতি নেই, তুমি তো অলরেডি হচ্ছে শর্ট সিলেবাসের উপরে প্রিপারেশন নিয়েছো, বোর্ড পরীক্ষা দিয়েছো। সো এখন আমরা সেটার ডিপ ডাইভে যেতে পারি, আরো ভিতরে হচ্ছে ঘাটাঘাটি করে দেখতে পারি যে আরো ভালো প্রিপারেশন কিভাবে নেওয়া যায়, ডিপে যেতে পারি সবগুলো টপিকের। তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার জন্য হচ্ছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নেই। আবার মনে করো কোনো কারণে ধরা যাক এইচএসসি পরীক্ষা হলো না, না হওয়ার পরে আমরা জানতে পারলাম যে অ্যাডমিশন টেস্ট হবে কিন্তু সেটা শর্ট সিলেবাসে, তাহলেও তুমি সেফ যেহেতু তোমার শর্ট সিলেবাসটা করা থাকবে। আর যদি বলা হয় যে না, এইচএসসি পরীক্ষা হবে না কিন্তু অ্যাডমিশন টেস্ট হচ্ছে ফুল সিলেবাসেই হবে, তাহলেও সমস্যা নেই। শর্ট সিলেবাস আমরা যেটুকু কভার করেছি সেটুকু বাদ দিয়ে ফুল সিলেবাসের বাকিটুকু আমরা কভার করব। দেন আবার যেগুলো আগে করে ফেলেছি সেটা রিভিশনে চলে যাব, তাহলে আবার একটা অলরাউন্ড প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যে আমরা কিছুই জানলাম না, ধরো পরীক্ষা হলো বা হলো না বাট এরপরে আমরা জানতে পারলাম না যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে নাকি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, মানে ফাইনাল ডিসিশন ধরো এখনো হাতে পাইনি। তাতেও কোনো সমস্যা নেই, তাহলে তখন আমরা বোর্ড পরীক্ষা যেই টাইম অনুযায়ী হওয়ার কথা সেই টাইম এর কাছাকাছি যদি আমাদের হচ্ছে শর্ট সিলেবাসটুকু শেষ হয়ে যায়, আমরা বাকিটুকুর জন্য প্রিপারেশন নিয়ে ফেলতে পারি ফুল সিলেবাসের যে অংশটুকু বাকি থাকবে। তাতে এই ঘটনাগুলোর যেটাই ঘটুক না কেন, বোর্ড পরীক্ষা হোক বা না হোক, অ্যাডমিশন পরীক্ষা শর্ট সিলেবাসে হোক বা ফুল সিলেবাসে হোক,
আমাদের আসলে হচ্ছে তেমন কোনো চিন্তা ভাবনা থাকবে না, যেহেতু আমরা সবটুকুই সময় মতো কভার করে ফেলবো। সো এইটা হচ্ছে এখন স্ট্র্যাটেজি, বা এটা হচ্ছে এখন প্ল্যান। তাহলে এটা যদি প্ল্যান হয়, তাহলে এই মুহূর্তে শুরু করার জন্য আসলে শর্ট সিলেবাসটাই বেটার। তোমাদের কি মনে হয়, এইভাবে যদি আমরা আগাই, এখন যদি শর্ট সিলেবাস দিয়ে শুরু করি, তাহলে তোমার কি মনে হয় এটা কি ভালো হবে? তোমরা হচ্ছে চ্যাট বক্সে আমাদেরকে জানাতে পারো। হ্যাঁ, আমি অলরেডি তোমাদের রেসপন্স পাচ্ছি। তোমরাও তাই মনে করছো, বিকজ লজিক্যালি যদি আমি চিন্তা করি, তাহলে এখন এই মুহূর্তে আসলে এটাই অ্যাকশন নেওয়া উচিত। কারণ যদি আহ, কোনোভাবে আমার বোর্ড পরীক্ষাটা হয়, তাহলে এখন ফুল সিলেবাস নিয়ে মাথা ঘামিয়ে আমি আসলে বোর্ড পরীক্ষার পারফরমেন্সটা কেন নষ্ট করব, তাই না? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন আসলে আমাদের শর্ট সিলেবাসটাই ধরা উচিত। এই জন্যই আমরা এখানে লিখেছি যে এই মুহূর্তে ভার্সিটি ক প্রস্তুতিতে কেন শর্ট সিলেবাসটাই হওয়া উচিত। সো এইটা আমরা এখন কনভিন্সড যে আমাদের এটাই আসলে করা উচিত। কিন্তু এর পাশাপাশি একটা কথা আছে, সেটা হচ্ছে ভার্সিটিতে যারা ভর্তিচ্ছু, এমন তো না যে তারা শুধুমাত্র ওই ভার্সিটির এক্সামটাই দিবে। যেহেতু তুমি টাইম পাচ্ছ পড়াশোনা করার জন্য এবং অনেক কিছুই অনিশ্চিত, কাজেই যে অপশনগুলো তোমার পক্ষে গ্র্যাব করা পসিবল, সবগুলো অপশনই তোমার গ্র্যাব করা উচিত। কাজেই যারা ডিইউ ক ইউনিটের জন্য প্রিপারেশন নিবে, তারা কিন্তু সিইউ, জেইউ, আরইউ এখানেও কিন্তু পরীক্ষা দিবে, কিংবা জিএসটিতে সাস্ট সহ যে মোট 20টি বিশ্ববিদ্যালয় আছে, সেখানেও কিন্তু তোমরা পরীক্ষা দিবে। কৃষি অপশনটা অবশ্যই তোমরা বাদ দিবে না, এটা পরীক্ষা অবশ্যই দেওয়া উচিত। আর যারা রেগুলার পড়াশোনা করবে সিনসিয়ারিটি মেনটেন করে, তাদের জন্য আরও বেশ কিছু জায়গায় ভালো রেজাল্ট করা সম্ভব। সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেডিকেলের পরীক্ষাটায়, ইভেন কুয়েট, রুয়েট, চুয়েটের যে গুচ্ছ পরীক্ষা সেখানে, কিংবা বুটেক্স, আইইউটি বা এমআইএসটি যারা আলাদা করে পরীক্ষা নেয় তাদের পরীক্ষায়, এবং সর্বোপরি বুয়েট যে আলাদা করে পরীক্ষা নেয় সেখানেও। কারণ যতভাবেই আমরা বলি না কেন, সোর্স ম্যাটেরিয়াল কিন্তু একই। তোমার বই থেকেই কিন্তু বিভিন্ন ভার্সিটিগুলোতে প্রশ্ন হবে। হ্যাঁ, কথা সত্যি যে এক একটা জায়গায় বা এক একটা টার্গেট অনুযায়ী তোমার আসলে পড়াশোনা করার মোড এবং এক্সাম দেওয়ার স্ট্র্যাটেজি আলাদা হবে, ট্রু। বাট যেহেতু সেম সিলেবাস, তুমি যদি সেটা ভালো করে আয়ত্ত করতে পারো এবং একটু সচেতনভাবে এক্সট্রা এফোর্ট দিতে পারো, কাজেই বাকি অপশনগুলো কিন্তু তোমার জন্য অধরা থাকবে না। সেই অপশনগুলোও কিন্তু তোমার জন্য থাকবে, তুমি কিন্তু সেই অপশনগুলো অ্যাভেইল করতে পারবে, তাই না? সো এই জন্য এখানে হচ্ছে আমরা কিছু জিনিস লিস্ট করে রেখেছি যে উল্লেখযোগ্য ভর্তি পরীক্ষা তোমরা নর্মালি যেগুলো দিতে চাও বা যেগুলো আসলে তোমরা ইভেনচুয়ালি দিবে, তার মধ্যে ডিইউতে যে প্রশ্নের প্যাটার্ন আগের বছরের প্যাটার্ন অনুযায়ী, সেটা হচ্ছে যে এমসিকিউ 60, রিটেন 40, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, এইগুলো থেকে প্রশ্ন আসবে। এখন তোমাকে সব তো আর উত্তর দিতে হবে না, ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে দিতেই হচ্ছে, ম্যাথ আর বায়োলজির মধ্যে যেটা তোমার কম্পালসারি সেটা দিতে হচ্ছে, এরপরে বাকি যা থাকে সেখান থেকে তোমাকে একটা দিতে হচ্ছে। সিইউ, জেইউ, আরইউ এখানে হচ্ছে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ এই পর্যন্ত হচ্ছে তোমাকে সিইউতে দিতে হবে। তুমি যদি জিকে অ্যাড করো তাহলে হচ্ছে জেইউতেও দিতে পারবে, তুমি যদি জিকে বাদ দিয়ে আইসিটি অ্যাড করো তাহলে তুমি আরইউতেও দিতে পারবে, এইরকম। সেগুলোতে হচ্ছে 180, 100 এরকম নাম্বারে পরীক্ষা হয় যথাক্রমে, যেগুলোর কথা বললাম। জিএসটিতে হচ্ছে একেবারে 100 নাম্বারের একটা পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ, এরপরে হচ্ছে ম্যাথ বা বায়োলজি, আইসিটি এগুলো থাকে। তারপর হচ্ছে কৃষি গুচ্ছে, এখানেও 100, পাশে দেখো লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ। মেডিকেলেরটা তো তোমরা জানোই যে এমসিকিউ 100 নাম্বার হয়, এখানে বায়োলজির গুরুত্ব বেশি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে ইংলিশ এবং জিকে থাকে। রুয়েট, কুয়েট, চুয়েট এগুলোতে হচ্ছে 500 মার্কের এমসিকিউ এক্সাম হয়। বুটেক্স, আইইউটি বা এমআইএসটিতে হচ্ছে 200, 100, 100 এরকম করে হয়। আর বুয়েটে এবার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রিলিমিনারি এক্সাম হবে 100 মার্কের অবজেক্টিভ, তারপরে আবার 400 মার্কসের একটা রিটেন মেইন এক্সাম হবে। সো যদি পরিস্থিতি একই রকম থাকে তাহলে হয়তো নেক্সট পরীক্ষার জন্য একই রকম ভাবে তারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। সো এগুলো হচ্ছে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে হোয়াট আর দ্য অ্যাভেলেবল অপশনস, তোমার হাতে এখন কি কি আছে। কাজেই যদি তুমি এখন চিন্তা করো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর ভার্সিটির প্রিপারেশন কি এক্স্যাক্টলি সেম হবে কিনা, বা ভার্সিটির প্রিপারেশন নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং এ কত ভালো করবে, এটা কিন্তু তোমার উপরে, তুমি কতটুকু পর্যন্ত যেতে চাও, কতটুকু পর্যন্ত অ্যাচিভ করতে চাও, কত পরিশ্রম করতে চাও তার উপরে। বিকজ এরকম উদাহরণ কিন্তু অসংখ্য আছে যে একজন পরীক্ষা দিয়ে
ভার্সিটিতেও চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও চান্স হয়েছে, ইভেন মেডিকেলেও চান্স হয়েছে, এরকম কিন্তু মানুষজন করেই অহরহ। বাট আমি তোমাকে বলবো যে তুমি তোমার প্রাইমারি ফোকাসটা আগে ঠিক করো। কোনটা তোমার প্রাইমারি ফোকাস, সেটাতে তুমি সবচেয়ে বেশি জোর দাও, স্ট্র্যাটেজি ডেভেলপ করো, এবং তার পাশাপাশি বাকি এক্সামগুলোতেও তুমি যাতে খারাপ না করো, সেগুলোতেও যাতে তুমি একটা ফাইটিং চান্স পাও, সেই জন্য হেল্প করার জন্য তুমি বাকি প্রোগ্রামগুলো অ্যাভেইল করতে পারো, যেভাবে আমরা জিনিসগুলো ডিজাইন করেছি। যেমন ভার্সিটি ক ভর্তিচ্ছুদের জন্য উদ্ভাস হচ্ছে কি কোর্স অফার করে। ভার্সিটির ক কোর্স তো বটেই, এর সাথে তুমি যদি উন্মেষ জিকে ইংলিশ কোর্সটা নাও, তার সাথে হচ্ছে গুচ্ছ প্রস্তুতি বাংলা আইসিটি ফ্রি, মেডিকেল এক্সাম প্যাক ফ্রি। সো তুমি প্রিপারেশন নিবে কিন্তু ভার্সিটি ক ইউনিটের যে মূল ফোকাস সেইটা ধরে রেখেই, সেভাবেই তোমার ক্লাসগুলো হবে, সেভাবেই তোমার হচ্ছে ভার্সিটি ক ইউনিটের জন্য পরীক্ষা টরীক্ষা যা যা দরকার সেগুলো হবে। এখন এর পাশাপাশি যখন তুমি উন্মেষ জিকে ইংলিশ কোর্স নিবে, তখন মেডিকেল এক্সাম প্যাক যেটা হবে বা মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা যেটা হবে, সেটা হচ্ছে উন্মেষে যে পরীক্ষাগুলো তখন অ্যাট এ টাইম চলমান, তোমাকে কিন্তু সেই পরীক্ষাগুলো দিতে হবে না। তুমি দিবে হচ্ছে তোমাকে যে সিলেবাসটা পড়ানো হয়েছে ভার্সিটি কয়ের আন্ডারে, সেই একই সিলেবাসের উপরে, কিন্তু মেডিকেল স্টাইলে। কাজেই তোমার মূল প্রিপারেশনটা ঠিক রেখেই তুমি কিন্তু বাড়তি বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশনটা করে ফেলতে পারছো। সো এই ব্যাপারটা তোমাকে হেল্প করবে অনেক। সো আমরা যদি এখন এটাকে বলি একটা 360 প্রিপারেশন, আসলে খুব একটা ভুল বলা হবে না। যে তুমি ভার্সিটি ক আর এর সাথে যদি জিকে ইংলিশ নিয়ে নাও, তাহলে তুমি যেমন ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারছো, তেমনি পাশাপাশি মেডিকেলেও পরীক্ষা দিতে পারছো, কিংবা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিলেও তোমার আসলে একটা ফাইটিং চান্স থাকবে। সো দ্যাট বিং সেড, আমি তোমাদের নিবিড় ভাইয়ার কাছে একটু চলে যাচ্ছি। নিবিড়, কি আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নিবিড়, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিবিড়, তোমার স্টুডেন্টরা তোমার জন্য ওয়েট করছে। আমি এখন আমার স্ক্রিনটা একটু অফ করছি, আমি নিবিড়ের কাছে চলে যাচ্ছি। নিবিড় তোমাদেরকে দেখাবে যে আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি অনলাইনে, তার একটা ডেমো, শর্ট একটা ডেমো, কিভাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। সো এরপরে হচ্ছে আমরা আবার ব্যাক করব। নিবিড়। ধন্যবাদ আফিফ ভাইয়া। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে রাতুল ভাই যেটা বললেন যে তোমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, তো প্রথমতই যে কোনো ক্লাস যখন শুরু হবে তোমরা হচ্ছে জুম প্ল্যাটফর্মে এসে কিছুক্ষণ অপেক্ষা করবে। টিচাররা হচ্ছে ঠিক আমি যেভাবে হচ্ছে স্লাইডটা হচ্ছে ওপেন করলাম তোমাদের সামনে, সেখানে হচ্ছে তোমরা দেখবে এরকম একটা পিডিএফ ফাইল বা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন রকমের পিপিটি স্লাইড হচ্ছে তোমাদের সামনে প্রেজেন্ট করবে। তো এরপর হচ্ছে ভাইয়ারা হচ্ছে তোমাদের মধ্যে এটার মধ্যে আঁকিবুকি করে হচ্ছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, যেটা হচ্ছে আমি একটু পরে হচ্ছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে। তো এখন অনলাইন ক্লাসে হচ্ছে যেটা সুবিধা, ক্লাসের শুরুতে যেহেতু আজকে ওরিয়েন্টেশন তোমাদের, যেটা হচ্ছে প্রত্যেক ক্লাসের জন্য করলে ভালো। আগে অফলাইন ক্লাসে হচ্ছে বোর্ডে কোনো কিছু একটা ভাইয়ারা যদি লিখতেন, সেটা হচ্ছে তোমাদেরকে খাতায় কষ্ট করে তুলতে হতো। এখানে হচ্ছে খাতায় কষ্ট করে তোলা লাগে না, এখানে পরিশ্রমটা একটু কম। এখন একদমই যে খাতায় তুলতে হবে না তা কিন্তু না। কোন একটা টপিক টিচাররা যখন পড়াবেন তার কারেসপন্ডিং হচ্ছে গিয়ে তোমরা ওই জিনিসটা যেখানে হচ্ছে কোন একটা ভাইয়া যদি কোনো কিছু একটা স্লাইডে এমন কিছু বলেন যেটা হচ্ছে তোমার আগে থেকে জানা নেই বা স্লাইডে ভাইয়া হচ্ছে লিখলেন না, সেই জিনিসটা হচ্ছে খাতায় একটা জায়গায় টুকে রাখলে, যাতে স্লাইডটা হচ্ছে তোমরা তো অলরেডি পরবর্তীতে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছই, যে জিনিসটা লেখা নেই সেটাও যাতে হচ্ছে পরবর্তীতে তোমরা পেয়ে যাও। তো আই হোপ সো তাহলে এতে করে হচ্ছে তোমাদের লেখার উপর মনোযোগটা হচ্ছে অত বেশি পড়লো না, বরঞ্চ ক্লাসে ভাইয়ারা কি পড়াচ্ছেন সেটার উপর মনোযোগ দিলে। তো চলো, যেমন আজকে হচ্ছে তোমাদেরকে কেমিস্ট্রি হচ্ছে বর্ণালী এবং হাইড্রোজেন বর্ণালী নিয়ে হচ্ছে তোমাদেরকে ভাই একটু জাস্ট পড়াবো। তো দেখো, প্রথমত হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে বর্ণালী সব থেকে ভালো উদাহরণ, যেটা হচ্ছে আমাদের রংধনু। এখন বর্ণালী তো হচ্ছে আমাদের হতে পারে দু রকমের, বিকিরণ বর্ণালী, শোষণ বর্ণালী। যেটা দেখতে পাচ্ছ রংধনুর, সেটা হচ্ছে আমাদের বিকিরণ বর্ণালী। তারপর এখানে ইন্টারেস্টিংলি একটা ভাই গাজরের ছবি দিয়ে রাখছি, এটা বোঝানোর জন্য যে বর্ণালী কিন্তু এখান থেকে আসতেছে। তবে এখানে যে বর্ণালীটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শোষণ বর্ণালী। কিরকম ভাবে? কোন একটা অবজেক্ট, পৃথিবীর যতগুলো অবজেক্ট হচ্ছে আমাদের আছে, কোনো কিছুর কিন্তু কালারফুল না। তাহলে কি আসলে সেটা? যেমন এই গাজরটা দেখতে হচ্ছে হলুদ, তো মনে হচ্ছে যে এটা হচ্ছে কিছু একটা হলুদ কালারের আছে। কিন্তু
এখানে যদি আমরা দেখি যে এখানে যদি কোন একটা আলো পড়ে, তাহলে আলো কিন্তু সব রকমের কালার হচ্ছে সেখানে ফেলতেছে, অল কালার্স, সব রকমের কালার্স হচ্ছে সেখানে ফেলতেছে। তবে গাজরের মধ্যে কিছু কিছু পিগমেন্ট আছে যারা হচ্ছে এই সবগুলো কালারের মধ্যে কমলা বাদে বাকি সবগুলো কালার সে শোষণ করে ফেলে। শুধুমাত্র কমলা কালারটাকে সে কি করতে পারতেছে, এখান থেকে ট্রান্সমিট করতে পারতেছে বা বিকিরণ করতে পারতেছে। দ্যাটস ওয়াই আমরা এই গাজরটাকে হচ্ছে সেই কমলা রঙের হচ্ছে দেখতে পাচ্ছি। তো এটাও কিন্তু একরকমের বিকিরণ, কিন্তু এটা হচ্ছে আমাদের কি শোষণ বিকিরণের মধ্যে পড়ে। তো তার মানে হচ্ছে একটা বর্ণালীর ব্যাপারটা হচ্ছে তোমাদের আইডিয়া হয়ে গেল যে বর্ণালী ব্যাপারটা আসলে কি। এখন যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মের দিকে চলে যাই, তাহলে দেখো তোমরা হচ্ছে এই ছবিটা হচ্ছে বইয়ের মধ্যে সবাই হচ্ছে দেখেছো, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের বর্ণালীর মানে রেঞ্জ গুলো হচ্ছে এখানে দেওয়া আছে, যে আমাদের আহ তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তিগুলো কিভাবে হচ্ছে পরিবর্তিত হয়। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সব থেকে বাম দিকে যে আছে সে হচ্ছে গামা রশ্মি, আর সব থেকে ডান দিকে যে আছে সে হচ্ছে রেডিও ওয়েভ। তো এখন আমরা যেটা জানি যে আমাদের গামা রশ্মির যেখানে হচ্ছে ল্যামডার মানটা হচ্ছে সব থেকে বেশি মিনিমাম। তার মানে হচ্ছে গামা রশ্মির ক্ষেত্রে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সব থেকে কম। আস্তে আস্তে কি হতে থাকে, আমি যত বেশি বাম দিক থেকে ডান দিকে যাব আমার ল্যামডার মান তত বেশি হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তারপরে হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, যে শক্তির ক্ষেত্রে যদি আমি জানতে চাই, যার ল্যামডা কম থাকে তার শক্তি কিন্তু অনেক বেশি থাকে। এইটা হচ্ছে আমরা কিভাবে রিলেট করব, তার জন্য হচ্ছে ডান দিকে যে একটা ইকুয়েশন আছে সেটার দিকে হচ্ছে আমরা যাই। তোমরা জানো যে এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ, সেটা একদম হচ্ছে আমাদের বর্ণালীর বেসিক যে সূত্রটা, যেখানে এইচটা দিয়ে আমরা বুঝি যাচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এটা দিয়ে হচ্ছে আমরা বুঝি কম্পাঙ্ক। অনেকে হচ্ছে এটাকে এইচ এফ আকারও লিখো, কোনো সমস্যা নেই, দুইটাই কারেক্ট। তার মানে আমরা যেটা বুঝতেছি যে এখানে ই ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের এফ বা নিউ যেটাকে আমরা বলি। তার মানে হচ্ছে যার কম্পাঙ্ক যত বেশি তার এনার্জিও ঠিক ততটাই বেশি। এখন আমরা ছোটবেলা হচ্ছে আরেকটা সূত্র শিখেছিলাম, যেটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে আমাদের সূত্র, যেটা হচ্ছে কি সি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমি সি দ্বারা এখানে বুঝাচ্ছি হচ্ছে বেগ, যেহেতু হচ্ছে এই সবগুলো বর্ণালী আলোর বেগই গতিশীল, দ্যাটস হচ্ছে আমি ভি না লিখে এটাকে সি দ্বারা প্রকাশ করলাম। তো পরবর্তীতে আমি যদি এখান থেকে এফটাকে বের করতে চাই, তাহলে এফটা কি আসবে আমাদের সি বাই ল্যামডা। এই সূত্রটাকে হচ্ছে আমরা এখানে প্রকাশ করালে তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এখানে যদি আমরা একটু কম্পেয়ার করি, যেখানে এইচ হচ্ছে কি আমাদের একটা ধ্রুবক মান যেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে কি আমাদের কি আলোর বেগ যেটাও হচ্ছে কি আমাদের ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ই ইজ প্রপোর্শনাল টু 1/λ। তার মানে যার ল্যামডা যত বেশি তার ই তত কম, যার ল্যামডা যত কম তার ই তত বেশি। তার মানে কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তারা একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক, একজন বড় হলে আরেকজন ছোট হবে। তাহলে দ্যাটস আমরা বলতে পারছি ল্যামডার মান যার যত ছোট তার ই এর মান তত বেশি, আর যার ল্যামডার মান যত বড় তার ই এর মান তত কম। এখন এইখান থেকে হচ্ছে তোমরা হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে আমাদের ওয়েভ লেন্থ গুলো হচ্ছে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এবং এখানে রেঞ্জ গুলো সহ হচ্ছে তোমাদেরকে দেওয়া আছে। এখন পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে বর্ণালী থেকে সব থেকে বেশি প্রশ্ন যেখানে হচ্ছে তোমাদের ভার্সিটিতে আসে সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। তো আমরা হাইড্রোজেন বর্ণালীতে একটু আসি। হাইড্রোজেন বর্ণালীর যে বেসিক যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে কি হাইড্রোজেন কণার উপর যে আমরা কাজগুলো করে থাকি, বা আরো স্পষ্ট যদি আমি বলতে চাই, এক ইলেকট্রন বিশিষ্ট যে সকল কণাগুলো আছে, যে সকল এলিমেন্ট গুলো আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই হাইড্রোজেন বর্ণালীটাকে ব্যাখ্যা করা যায়। এবং হাইড্রোজেন বর্ণালী হচ্ছে আমরা সবাই জানি অনেকগুলো সিরিজ আছে, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ, এবং এরপরে আরো আছে যেগুলো নিয়ে হচ্ছে সায়েন্টিস্ট হচ্ছে আরো গবেষণা করছেন। আমাদের জন্য হচ্ছে কোনটা সব থেকে বেশি জরুরি, সেখানে হচ্ছে যে আমাদের সূত্রগুলো, যেই সূত্রটা হচ্ছে তোমাদের এখানে স্পষ্ট করে দেওয়া আছে, কষ্ট করে আর লেখা লাগবে না, যে 1/λ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। তো পরিচয়গুলো যদি এখানে ভাই একটু লিখে দিই, যেমন আর এইচ সেটা সবাই জানো, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক, যেটা হচ্ছে সবাই মোটামুটি জানো যে 10, 96, 78 পার সেন্টিমিটার হচ্ছে তার এককের মান। এবং এখানে এনএল এবং এনএইচ দ্বারা কি বোঝানো হচ্ছে, এনএল দ্বারা বোঝানো হচ্ছে নিম্ন শক্তি স্তর, এবং এনএইচ দ্বারা বোঝানো হচ্ছে উচ্চ শক্তি স্তর। এখন বর্ণালীর ক্ষেত্রে সব থেকে বেসিক যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন সে শক্তি বিকিরণ করে,
এর ফলে হচ্ছে আমরা একটা এনার্জি এখান থেকে পাই, বা যেটা আমরা বলি যে এখান থেকে হচ্ছে আমাদের একটা তরঙ্গ বের হয়ে আসে। সেই তরঙ্গটার হচ্ছে একটা আমরা কালার, মাঝে মাঝে সেটা ভিজিবল লেন্সের মধ্যে পড়ে, তখন হচ্ছে আমরা সেটাকে দেখতে পাই। যদি ভিজিবলের মধ্যে না পড়ে, যদি এটা ইউভির মধ্যে পড়ে অথবা আইআর এর মধ্যে পড়ে, তাহলে হচ্ছে আমরা সেটাকে দেখতে পাই না। ওকে, তাহলে আমরা যেটা জানি যে ধরো ইলেকট্রনটা যদি আমাদের 2 নাম্বার শক্তি স্তর থেকে যদি 1 নাম্বারে ফেরত আসে, তাহলে হচ্ছে এক ধরনের বর্ণালী সে দিবে। সে যদি 3 নাম্বার থেকে যদি 1 নাম্বারে ফেরত আসে, তাহলে সে আরেক ধরনের বর্ণালী দিবে। তার মানে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে একটা একটা করে আসবে। এখন সিরিজ আমরা কখন বলি? তোমরা যখন হচ্ছে কোনো একটা মুভি সিরিজ দেখো, সেখানে কি থাকে? অবশ্যই অনেকগুলো এপিসোড থাকে, এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, এরকম করে অনেকগুলো থাকে কিন্তু, তাই না? তো সেটা হচ্ছে, আমি এখানে যদি একটু এক্সপ্লেইন করি যে লাইম্যান সিরিজ কেন এটাকে সিরিজ বলা হচ্ছে, কারণ এখানে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এখানে না, বরঞ্চ অনেকগুলো কিন্তু এখানে ওয়েভ কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো ধরো 2 থেকে 1-এ আসলে একটা ওয়েভ তৈরি হয়, 3 থেকে 1-এ আসলে হচ্ছে আরেকটা ওয়েভ তৈরি হয়, 4 থেকে 1-এ আসলে আরেকটা ওয়েভ এখানে তৈরি হয়। তার মানে এখানে হচ্ছে অনেকগুলো ওয়েভ বা তরঙ্গের সমাহার, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা একটা সিরিজের মধ্যে হচ্ছে কাউন্ট করি। তাহলে লাইম্যান সিরিজ হচ্ছে আমরা কখন বলছি? যখন উচ্চ শক্তি স্তর যেমন 2, 3, 4 এখান থেকে যখন 1 নাম্বার শক্তি স্তরে সবাই যখন ফেরত আসবে, তখন যেই তরঙ্গের যে একটা সমাহার তৈরি হবে সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। বামার সিরিজের জন্য ফিক্স কি? সেটা হচ্ছে এক ধাপ উপরে। তার মানে লাইম্যান সিরিজের জন্য যেটা নিম্ন শক্তি স্তর 1 ছিল, বামার সিরিজের জন্য তার নিম্ন শক্তি স্তরটা হচ্ছে তার থেকে আর 1 বেশি। তাহলে সেখানে হচ্ছে কত হচ্ছে আমাদের 2। তাহলে আমরা সবসময় কি বলছি? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন গুলো আসলেই শুধুমাত্র বিকিরণ বর্ণালী দিবে। তাহলে এখানে অবশ্যই কি হচ্ছে 3, 4, 5 হচ্ছে হইতে হবে। অবশ্যই সেটা 1 থেকে আসতে পারবে না, কারণ 1 তো আসলে নিচের শক্তি স্তর। ঠিক একই রকম যদি আমরা প্যাস্টেন সিরিজের জন্য যদি চিন্তা করি, তাহলে হচ্ছে সেটা কি যে 3। তার মানে প্যাস্টেন সিরিজ কখন হবে? যখন হচ্ছে ইলেকট্রন গুলো উচ্চ শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসবে, তখন হচ্ছে আমরা এটাকে প্যাস্টেন সিরিজ বলবো। তো এইভাবে করে বাকিগুলো হচ্ছে তোমরা ধরে ফেলতে পারলে। তো একটা আইডিয়া তোমাদের হয়ে গেল যে আমাদের সিরিজ গুলো সম্পর্কে, যে লাইম্যান, বামার, প্যাস্টেড, ব্র্যাকেট, ফুন কখন কখন হচ্ছে। এবং পরীক্ষা হচ্ছে আমাদের কি আসবে? ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আসবে। তো আমরা সেদিকে একটু হচ্ছে অগ্রসর হই। যেমন ভাই এখানে হচ্ছে তোমাদের একটা ফাঁকা স্লাইডের মধ্যে কি রেখেছি, যে আমরা হাইড্রোজেন বর্ণালীর সিরিজের এনতম লাইন হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এনতম লাইনটা বলতে আসলে কি বোঝানো হয়। তো এখন যেহেতু তোমরা জানো যে অ্যাডমিশনে যেহেতু আমাদের সরাসরি যেই এইচএসসি রিলেটেড প্রশ্নগুলি আসে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে তারা দেওয়ার চেষ্টা করে। তো সেরকম ঘুরায় পেঁচা দেওয়ার মতো হচ্ছে এরকম, এটা হচ্ছে আরেকটা টপিক। যেমন ধরো আমি যদি লাইম্যান সিরিজের জন্য চিন্তা করি, লাইম্যান সিরিজ। তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে ভাই তোমাদেরকে অলরেডি বলছি, সেটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে আমাদের সেই বেসমেন্ট, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1। তো আমরা জানি যে এন এল এর মানটা হচ্ছে 1। আমাদের ইলেকট্রনটা কোথা থেকে আসতে পারে? 2 নাম্বার থেকে এখানে আসতে পারে। আমাদের ইলেকট্রনটা হচ্ছে 3 নাম্বার থেকে আসতে পারে, 4 নাম্বার থেকে আসতে পারে, 5 নাম্বার থেকে আসতে পারে, 6 নাম্বার থেকে আসতে পারে। তাহলে হচ্ছে আমরা কি বলতেছি, যে ধরো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শক্তি স্তর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে লাইম্যান সিরিজের জন্য ইলেকট্রন আসতে পারে 2 নাম্বার থেকে, ইলেকট্রন আসতে পারে 3 নাম্বার থেকে, ইলেকট্রন আসতে পারে 4 নাম্বার থেকে, ইলেকট্রন আসতে পারে 5 নাম্বার থেকে, এরকম করে বাকিগুলো হচ্ছে আসতে পারে। ওকে, এখন কথা হচ্ছে দেখো তো একটু খেয়াল করে, এই সিরিজের যদি আমি চিন্তা করি যে সিরিজের ফার্স্ট এপিসোড কি, বা একটা সিরিজের যে আমাদের প্রথম যেই তরঙ্গ যেটা তৈরি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যখন 2 থেকে 1-এ আসে। তার মানে হচ্ছে এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছ ইলেকট্রনটা যখন 2 থেকে 1-এ আসতেছে, তখন সেটা দিয়ে আমাদের প্রথম ওয়েভলেন্থ তৈরি হচ্ছে, মানে ওয়েভ যেটা সেটা তৈরি হচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি, তখন প্রথম লাইন। তারপরে যদি ইলেকট্রনটা 3 নাম্বার থেকে যদি আমাদের 1-এ আসে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন। তার মানে সিরিজের দ্বিতীয় এপিসোড হচ্ছে যদি ইলেকট্রনটা 3 নাম্বার থেকে 1-এ আসে। সিরিজের থার্ড এপিসোড, বা যেটাকে আমরা এপিসোড হিসেবে না বলে লাইন হিসেবে চিন্তা করি, যে থার্ড লাইন তাহলে কি কোনটা হবে? যদি 4 থেকে সে 1-এ আসে, তার মানে এটা হচ্ছে তৃতীয় লাইন। তাহলে দেখো একটা জিনিস কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারছো, যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা হচ্ছে হবে চতুর্থ, পরেরটা হবে কি আমাদের পঞ্চম লাইন। তার মানে হচ্ছে তম লাইনের জন্য কিন্তু আমরা একটা শর্টকাট সূত্র কিন্তু বের করে ফেলতে পারি তম লাইনের জন্য। কিভাবে দেখো তো? যখন হচ্ছে পঞ্চম লাইন আমি বলতেছি, তখন ইলেকট্রনটা আসলে কি, এন এইচ এর মানটা হচ্ছে 6, এন এল এর মানটা হচ্ছে তার 1। তার মানে 6-এর সাথে 1-এর যা ডিফারেন্স, সেটাই হচ্ছে কি তার তম লাইন। তাহলে আমি যদি বলি যে কোনো কিছুর এন তম লাইন বা কত তম লাইন, সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে কত তম লাইন সেটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা
NH থেকে NL এর মানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা তম লাইনগুলো খুব ইজিলি হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি। সব থেকে ইজি ব্যাপার। তার মানে এখন যদি তোমাদেরকে একটা সহজ যদি বলি, ধরো আমি যদি বললাম ভাইয়া পেশচেন সিরিজের তৃতীয় লাইন, ধরো ভাইয়া হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা দিয়ে যদি সরাসরি বলে দেই যে পেশচেন সিরিজের তৃতীয় লাইন, তোমরা হচ্ছে এখন হাই হুতাশ করতে পারো যে ভাই এখানে তো আমাদের উচ্চ শক্তি স্তরে দেওয়া হয়নি, নিম্ন শক্তি স্তরে দেওয়া হয়নি, তাহলে আমরা কিভাবে করব? প্রথম কথা হচ্ছে যখন হচ্ছে আমাদের পেশচেন সিরিজ বলা আছে তার মানে হচ্ছে আমাদের এন এল এর মানটা হচ্ছে আমাদের ফিক্সড করে বলে দেওয়া। এন এল এর মানটা কি আমাদের সুন্দর মতো হচ্ছে বলে দেওয়া। সেটা কি? আমরা জানি যে লাইমেনের জন্য 1 হয়, তারপর হচ্ছে বামার, তারপরে কি পেশচেন, তার মানে হচ্ছে এন এল এর মানটা কত হবে? 3 হবে। সহজ হিসাব। এখন যদি আমাদের বলে যে এন এইচ এর মানটা কি হবে, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো আমাদের কিন্তু একটা সূত্র দেওয়া আছে। সেটা কি? যে তম লাইন হচ্ছে কি NH মাইনাস NL, তাহলে NH এর মানটা কত হবে? অবশ্যই ওই তম লাইন, যত তম লাইনের নাম্বারটা দেওয়া আছে তম লাইন প্লাস NL। তাহলে এখানে কততম লাইন বলেছে? আমাদের তৃতীয় লাইন। তাহলে 3 এর সাথে আমি 3 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে? 6। তার মানে দেখো আমাদেরকে এভাবে বলা হয় নাই যে ইলেকট্রনটা 6 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তরে এসেছে, এটা কিন্তু আমাদেরকে না বলে আমাদের একটা বাংলা কথা বলে দিল যে পেশচেন সিরিজের তৃতীয় লাইন। তাহলে কিন্তু আমাদের তখন বুঝতে হবে যে এখানে এন এল এর ভ্যালুটা কত এবং এন এইচ এর ভ্যালুটা হচ্ছে এখানে আমাদের কত। ওকে, এখন যদি আমরা আসি যে এইখান থেকে, যে তার মানে এই ব্যাপারটা হচ্ছে তোমাদের সাথে আইডিয়া হয়ে গেল। এরপরে যদি আমরা আসি যে আমাদের ল্যামডা মিনিমাম এবং ল্যামডা ম্যাক্সিমাম, এই ব্যাপারটার সাথে যদি আমরা একটু ক্লিয়ার হই। যেমন আমি যখন ভর্তি পরীক্ষা ঢাকা ভার্সিটিতে দেই তখন হচ্ছে ঠিক আমার সময় হচ্ছে এই টাইপের একটা ম্যাথ হচ্ছে আমার সময় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এসেছিল। তো সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে একটু আগে আলোচনা করিনি যে কিভাবে হচ্ছে আমরা এই ব্যাপারটা হচ্ছে বুঝতে পারি। ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তার এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এন এল এর মানটা হচ্ছে, আচ্ছা এন এল না দিয়ে আমি হচ্ছে এখানে নর্মালি এন দিয়ে চিন্তা করি। এখানে এন এর মানটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, চতুর্থ, এরকম করে আমি আর দিচ্ছি না, আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হচ্ছে আমাদের অসীম শক্তি স্তর। যদি হচ্ছে এটার কোনো ভিজিবিলিটি আমরা পাবো না, জাস্ট আমরা চিন্তা করে নিলাম যে এটা হচ্ছে আমাদের অসীমতম শক্তি স্তর। এখন তুমি নিজে একটু চিন্তা করো, তোমরা নিজেরা হচ্ছে, আমি জাস্ট তোমাদের সাথে একটু চ্যাট বক্সে কথা বলবো, যেটা হচ্ছে ক্লাসে তোমাদের সাথে ভাইরা এরকম কথাবার্তা বলবেন, তোমাদের থেকে হচ্ছে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে তোমরা সবাই জানো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আমি হচ্ছে শুধুমাত্র লাইম্যান সিরিজের জন্য কথা বলতেছি। ওকে, যে কোনো সিরিজের জন্য ব্যাখ্যা দেওয়া যায়, ভাইয়া হচ্ছে শুধুমাত্র বোঝানোর খাতিরে লাইম্যান সিরিজ নিয়ে হচ্ছে তোমাদের সাথে আলোচনা করতেছি। আমাকে তোমরা জাস্ট একটা জিনিস বলবা, একটা ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তর থেকে হচ্ছে 1 নম্বরে আসলো, 3 নম্বর শক্তি স্তর থেকে সে 1 নম্বরে আসলো, আর এটা হচ্ছে সে ইনফিনিটি শক্তি স্তর থেকে 1 নম্বরে আসলো। আমাকে তোমরা হচ্ছে একটু চ্যাট বক্সে হচ্ছে বলো কোথায় শক্তি হচ্ছে বেশি লাগছে ইলেকট্রনের, মানে ইলেকট্রনের কি আসলে 2 থেকে 1-এ আসতে বেশি শক্তি লাগছে, নাকি 3 থেকে আসতে, নাকি অসীম থেকে আসতে? আমি একটু চ্যাট বক্সে একটু ফলো করি তোমাদের, আমাকে একটু জানাও তো কি মনে হয়। ওকে, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে আমাকে কিন্তু কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিচ্ছ তোমরা যে হ্যাঁ অসীম থেকে আসলে ভাই আমাদের এনার্জিটা কি লাগতেছে, অনেক বেশি এখানে লাগতেছে। তার মানে বুঝতেই পারতেছে যেহেতু পথ অনেকটা দূরে, যে অসীম থেকে কিন্তু 1 নম্বর শক্তি স্তরের পথটা কি অনেক দূরবর্তী কিন্তু পথ, তাহলে বেশি দূরের পথ অতিক্রম করার জন্য আমাদের কি লাগবে? শক্তি কি বেশি লাগবে। তার মানে এই জায়গাটার ক্ষেত্রে আমাদের এনার্জি লাগতেছে হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম। এখন যদি আমি বলি যে 2 নম্বর শক্তি স্তর থেকে যদি 1 নম্বরে আসে, তাহলে এটা তো হচ্ছে সব থেকে ছোট পথ, সব থেকে ছোট পথের ক্ষেত্রে এনার্জি কি লাগবে আমাদের? মিনিমাম। ওকে, তাহলে একটা জায়গায় হচ্ছে এনার্জি ম্যাক্সিমাম পেয়ে গেছে, একটা জায়গায় এনার্জি মিনিমাম আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা পড়েছিলাম যে ই সমানুপাতিক হচ্ছে 1/λ, তাই না? এটা একদম একদম ক্লাসের হচ্ছে শুরুতেই, যেমন ডেমো ক্লাসের শুরুতে হচ্ছে তোমাদেরকে এটা দেখাইছি। তার মানে যেখানে আমরা বুঝতেছি যে এনার্জি যদি আমাদের ম্যাক্সিমাম হয়, তাহলে ভাইস ভার্সা বলতে পারো যে এখানে ল্যামডার মানটা কি হবে? মিনিমাম হবে। আবার এনার্জি যেখানে মিনিমাম হয়, ল্যামডার মানটা সেখানে কি হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে এখন হচ্ছে আমরা একটু লাইম্যান সিরিজের জন্য এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতে চাই, যে ধরলাম এনার্জি মিনিমাম অর ল্যামডা ম্যাক্সিমামের জন্য আমাদের কন্ডিশনটা কি বা শর্তটা কি? শর্তটা দেখতে পাচ্ছি যে এন এল এর মানটা হচ্ছে এখানে আমাদের 1 হচ্ছে,
এন এইচ এর মানটা হচ্ছে আমাদের কি হচ্ছে 2 হচ্ছে। এখন 2 দিয়ে তো আমরা শুধুমাত্র এটাকে প্রকাশ করতে পারি না, দেখো তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি কিনা, NL+1, মানে একদম পরবর্তী শক্তি স্তর থেকে যদি আমাদের নিচু শক্তি স্তরে ইলেকট্রন আসে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এনার্জিটা কি লাগতেছে আমাদের মিনিমাম লাগতেছে, যেটা হচ্ছে আমরা এখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে লাইম্যান সিরিজ তো শুরু হয় যখন হচ্ছে সবাই একে আসবে, তার মানে 2 থেকে যে একে আসতেছে তার জন্য হচ্ছে আমরা এনার্জি মিনিমাম পাচ্ছি। অন দি আদার হ্যান্ড আমি যদি এনার্জি ম্যাক্সিমামের জন্য যদি আমি একটু চিন্তা করি বা ল্যামডা মিনিমামের জন্য যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি শর্তটা দেখতে পাচ্ছি, যেখানে এন এল এর মানটা হচ্ছে 1, কিন্তু এন এইচটা হচ্ছে অবশ্যই হইতে হবে কি ইনফিনিটি। ইনফিনিটি থেকে যদি একটা এনার্জি হচ্ছে আমাদের মানে একটা ইলেকট্রন যদি আসে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এনার্জিটা কি দেখতে পাবো, ম্যাক্সিমাম হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। তাহলে কিন্তু আমরা শর্তগুলো কিন্তু পেয়ে ফেললাম, যে তাহলে আমরা যেটা দেখলাম যে ল্যামডা মিনিমামের জন্য হচ্ছে আমাদের শর্তটা হচ্ছে কি, যে এন এইচ এর মানটা হচ্ছে হবে আমাদের কি ইনফিনিট, আর ল্যামডা ম্যাক্সিমামের জন্য হচ্ছে আমাদের শর্তটা কি, এন এইচ এর মানটা হচ্ছে হবে NL+1। তাহলে এই হচ্ছে আমাদের সেই শর্ত। তাহলে একটা জিনিস হচ্ছে তোমাদেরকে যদি ভাই এরকম একটা শর্টকাট বলে দিতাম তাহলে হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলতে, কিন্তু এখন একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তোমরা কিন্তু সহজে ধরতে পারলে যে কেন ল্যামডা মিনিমাম এবং ল্যামডা ম্যাক্সিমামের জন্য এই শর্ত। তাহলে ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন দিয়ে কিরকম প্রশ্ন আসতে পারে সেটা যদি আমরা একটু দেখি, তো চলো এরকম একটা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের পরিপূর্ণতা পাবে শিক্ষার মধ্যে। তো সেটা হচ্ছে দেখি আমরা, যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলা আছে একটি হাইড্রোজেন ডিসচার্জ টিউবে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম থেকে, এই যে এখানে হচ্ছে আমি একটু মার্ক করে দিই, পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে ধাপান্তরিত হয়। তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে আমাদের, ইলেকট্রন ধাপান্তরের কারণে নির্গত তরঙ্গ দৈর্ঘ্য কোন সিরিজের কততম লাইন। তাহলে এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, খুবই সহজ, কিন্তু জাস্ট মাথা খাটাতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা প্রশ্ন থেকে আগে একটু বোঝার চেষ্টা করি, যেহেতু বলছে পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তর, দ্যাট মিনস এন এইচ এর ভ্যালুটা হচ্ছে 5, NL সেই ভ্যালুটা হচ্ছে 2, কারণ নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তরের ভ্যালুগুলো আমি লিখে নিলাম। এখন যেহেতু আমরা দেখতেছি যে NL এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে আমি হচ্ছে এখানে লিখবো যেহেতু NL এর মানটা হচ্ছে 2, তার মানে হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা আসলে কোন সিরিজের অন্তর্গত, সেটা হচ্ছে বামার সিরিজের অন্তর্গত। কারণ তোমাদেরকে অলরেডি আমি বলছি যে লাইম্যান বামার এগুলোর জন্য কিন্তু NL এর মানটা কিন্তু আমাদের ফিক্সড ভাইয়া, তাহলে এটা হচ্ছে বামার সিরিজ। ভালো কথা। তারপর হচ্ছে আমাদের বলছে কি কততম লাইন, তাহলে কততম লাইন তোমাদের জন্য কিন্তু আমি সূত্র কিন্তু বলে দিছিলাম যে তম লাইনটা আসলে কি, এন এইচ এর থেকে যদি আমরা এন এল এর মানটা বাদ দিয়ে দিই, তাহলে এন এইচ এর মানটা হচ্ছে 5, এন এল এর মানটা হচ্ছে 2, তাহলে আমাদের ভ্যালুটা কত হবে 3। সুতরাং এই যে এই তরঙ্গ দৈর্ঘ্যটি আসলে কি বামার সিরিজের তৃতীয় লাইন, তৃতীয় লাইন। তাহলে খুব সহজে কিন্তু আমরা বুঝে ফেললাম যে এটার ক্ষেত্রে আমাদের কি কি মান হচ্ছে দেওয়া আছে। 2 নম্বর যে প্রশ্নটা, ওই সিরিজের ল্যামডা মিনিমামের মান কত। যেমন এই টাইপের প্রশ্নগুলো, যেমন ক নাম্বার দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে এমসিকিউ এর জন্য একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, তোমাদের যারা আছে ভার্সিটির জন্য এমসিকিউ দেখতে পাচ্ছ, কারণ এটা দিয়ে অনেকগুলো এমসিকিউ আসছে। পরের যেগুলো আছে খ এবং গ, এই দুইটা টাইপের প্রশ্ন হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, যেমন ঠিক এমসিকিউ এর জন্য ঠিক ততটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের বলছে সিরিজের ল্যামডা মিনিমামের জন্য কত হবে। এখন আমরা তো শর্ত দেখতে হবে আমাদের, শর্ত শর্ত কি ছিল তোমাদেরকে বলছিলাম যে ল্যামডা মিনিমামের জন্য শর্ত কি ছিল, যে আমাদের এন এইচ এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের হবে কি ইনফিনিট, আর ল্যামডা ম্যাক্সিমামের জন্য যে শর্ত ছিল সেটা কি ছিল আমাদের, এন এইচ এর জন্য সেই ভ্যালুটা হবে NL+1। যাদের হচ্ছে একটু বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য হচ্ছে আমি এই যে আবারও আগেরটা বুঝাই দিচ্ছি। এই যে আমি লিখে দিছিলাম ভাইয়া, ল্যামডা মিনিমামের জন্য কি ছিল ইনফিনিট, ল্যামডা ম্যাক্সিমামের জন্য কত ছিল NL+1। ওকে, তাহলে আমি কিন্তু ওইটাই লিখছি। তাহলে এখন এই শর্ত যদি অ্যাপ্লাই করে, আমরা তো বলছি কি ওই সিরিজের জন্য, ওই সিরিজ বলতে কোন সিরিজ বোঝানো হচ্ছে ভাইয়া, বামার সিরিজ। হ্যাঁ, বামার সিরিজ। যদি তুমি বামার সিরিজে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু এখানে ফার্স্ট ধরা খেয়ে যাবা। তাহলে বামার সিরিজের জন্য আমরা কি বলতে পারি, যে এন এল এর ভ্যালুটা হচ্ছে এখানে আমাদের কত হবে 2। ওকে, তারপরে যেমন কি এন এইচ, এটা তো আসলে ডিপেন্ড করতেছে না কারোর উপর, কারণ এটা হচ্ছে ইনফিনিটি। ওকে, এখন হচ্ছে যদি আমরা শর্তটায় আসি, যে আমাদের কি সূত্র ছিল, 1/λ মিনিমাম ইকুয়ালস টু কি ছিল, আর এইচ ইন্টু 1/NL² মাইনাস 1/NH²। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আর এইচ কে আর এইচ এর মতোই রেখে দিই, যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর দেওয়া থাকবে না বেশিরভাগ জায়গায়, তো আমরা আর এইচ কে আর এইচ এর মতো রেখে দিব।
আবার মানগুলো হচ্ছে আমরা বসাই দিই। 1/nl এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে 2 দ্বিগুণা হবে কত 4, আর 1/infinite, আর তোমরা সবাই জানো যে 1/infinite এই ভ্যালুটা কিন্তু হচ্ছে আমাদের কত হয় 0 হয়ে যায়, তাহলে এটা দাঁড়াচ্ছে কত RH/4। সুতরাং ল্যামডা মিনিমামের ভ্যালুটা হচ্ছে আমাদের দাঁড়াবে কত 4/RH। এই যে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ওকে, তারপরে তাহলে পরেরটার জন্য আমরা যদি একটু দেখি যে আমাদের পরেরটার জন্য কি হবে ল্যামডা ম্যাক্সিমাম, সেখানে NL এর ভ্যালুটা হচ্ছে অলরেডি 2 সিরিজ, আর NH এর ভ্যালুটা কত হবে সূত্র দেওয়া আছে কি NL + 1, দ্যাট মিন্স 2 যোগ 1, তার মানে কত দাঁড়াচ্ছে 3 দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং 1/ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালুটা কত হবে RH ইন্টু 1/NL² মাইনাস 1/NH²। এরপর হচ্ছে আমরা এখানে মানগুলো বসাই দিব যথারীতি। NL এর মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে 1/4 মাইনাস 1/9। তারপর হচ্ছে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি RH, এখান থেকে হচ্ছে আমাদের কত আসবে 36, তারপর হচ্ছে 9, উপরে আসবে 9 মাইনাস 4, তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে 5RH/36। সুতরাং আমি যদি শুধুমাত্র ল্যামডা ম্যাক্সিমামের মানটা জানতে চাই তাহলে হচ্ছে আমাদের কি লিখতে হবে 36/5RH। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এই প্রশ্নটা হচ্ছে আমার সময় হচ্ছে পরীক্ষা এসেছিল, তোমরা যদি ঢাকা ভার্সিটির পরীক্ষার প্রশ্নগুলো যদি আগেও দেখে থাকো তাহলে হচ্ছে বুঝতে পারবে। এবং আমার ঠিক এরকম একটা এমসিকিউ হচ্ছে এসেছিল, এবং যেখানে হচ্ছে RH এর মানটাকে RH এর মতোই করে রেখে দিছে। তাহলে এতে করে কিন্তু তোমাদের আরেকটা কনফিউশন হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, যে যাদের যেখানে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না সেখানে তোমাকে এমন কোনো প্রশ্ন দেওয়া হবে না যেটা হচ্ছে তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না। তাহলে এটাও একটা ডেমো কিন্তু তোমরা দেখে ফেললা অলরেডি। ওকে, তো এই হচ্ছে তোমাদের একটা হাইড্রোজেন বর্ণালী নিয়ে হচ্ছে একটা ওভারঅল আইডিয়া, যেটা হচ্ছে মোটামুটি যারা যারা এই ডেমো ক্লাসটা করতেছো তাদের আশা করি সবারই হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো তারপর হচ্ছে যেমন হচ্ছে মাঝে মাঝে এটা যেমন একটু আনকমন টাইপের, যে একটা বর্ণালীর মধ্যে অনেকগুলো রেখা থাকে। এখন কথা হচ্ছে রেখা কয়টা হবে সেটা আমরা কিভাবে বুঝবো? তো সেটার জন্য যেমন দেখো একটা সূত্র হচ্ছে তোমাদের দেওয়া আছে, এই সূত্রটার সাহায্যে আমরা খুব ইজিলি কি করতে পারি, আমরা বর্ণালী রেখার সংখ্যা বের করতে পারি। সূত্রটা খুবই ইজি। NH দ্বারা বোঝানো হচ্ছে এখানে আমাদের উচ্চ শক্তি স্তর, NL দ্বারা বোঝানো হচ্ছে আমাদের নিম্ন শক্তি স্তর। ওকে, তাহলে এই সূত্রটা হচ্ছে NH - NL ইন্টু NH - NL + 1 ডিভাইড বাই 2। এখন এরকম টাইপের প্রশ্ন তোমাদেরকে দেওয়ার পরে তোমরা ক্লাসে আসলে রেসপন্স করবে যে তোমরা আসলে বুঝতে পেরেছো কি পারোনি। এই জন্য হচ্ছে তোমাদেরকে ক্লাসে আমরা ভাইয়ারা হচ্ছে বিভিন্ন রকমের পোল কোশ্চেন থ্রো করবো, যেটা হচ্ছে রাতুল ভাই তোমাদেরকে মাঝে মাঝে ক্লাসে থ্রো করছিলেন। তো এরকম পোল কোশ্চেন থ্রো করবো যে ক্লাসটা তোমরা ধরতে পারতেছো কিনা, বা ক্লাসে মনোযোগ আছে কিনা, বা ঘুমায় গেছো কিনা, এটার জন্য হচ্ছে তোমাদেরকে এরকম প্রশ্ন করব। তো যেমন হচ্ছে তোমাদেরকে যদি আমি বলি যে আমি সূত্রটা আরেকবার এখানে লিখে দিচ্ছি, তা তোমরা হচ্ছে আমাকে একটু রেসপন্স করো, বলো তো এখানে অ্যান্সারটা কি হবে। চ্যাট বক্সে একটু আমাকে রেসপন্স করে দাও তো সবাই, যে এখানে এই প্রশ্নটা দিয়ে যদি আমি তোমাদের কাছে অ্যান্সার জানতে চাই, যদি হচ্ছে এটার পোল হচ্ছে দেওয়া নেই ডেমো ক্লাসের জন্য, আপাতত ক্লাসে হচ্ছে তোমরা এরকম পোল কোশ্চেন পাবে, আমাকে একটু অ্যান্সারটা জানাও তো সবাই চ্যাট বক্সে। এক্স্যাক্টলি, আমি যদি সূত্রটা নাও লিখে দিতাম তারপরে কিন্তু অনেকে পেরে যাইতে, তাই না? সূত্রটা লেখার কারণ হচ্ছে এটা, যাতে হচ্ছে যারা আগের স্লাইডে দেখতে পাওনি তাদের জন্য হচ্ছে এখানে আবার লিখে দেওয়া আর কি। তো এখানে হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি যে ষষ্ঠ থেকে প্রথম শক্তি স্তরে আসছে, দ্যাট মিনস NH এর ভ্যালুটা হচ্ছে 6, NL এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 1। তাহলে যদি আমরা সেটাকে এখানে অ্যাপ্লাই করি 6 - 1 ইন্টু 6 - 1 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে উপরে আসছে আমাদের আসবে 6 × 5 ডিভাইড বাই 2, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 15 আসবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে এখানে সি। তার মানে প্রত্যেকটা টপিক, যে টপিক গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা বোঝার পর হচ্ছে তোমাদেরকে বিভিন্ন রকমের পোল কোশ্চেন থ্রো করে যাচাই বাছাই করা হবে ক্লাসের মধ্যে তোমরা কতটুকু আসলে ধরতে পেরেছো। তো এই ছিল একটা ওভারঅল হচ্ছে তোমাদের একটা ক্লাসের আইডিয়া, যে এখানে ক্লাসে তোমাদেরকে এরকম বুঝাই দিবে ভাইয়ারা একে একে। এবং যেখানে সব থেকে বড় মজার ব্যাপারটা হচ্ছে কি, আমি যে ক্লাসটা করালাম এখানে হচ্ছে এই যা যা স্লাইডে হচ্ছে লেখা আছে এটা PDF আকারে তোমরা হচ্ছে পেয়ে যাবে তোমাদের এই যে যেখান থেকে হচ্ছে তোমরা ক্লাসে ঢুকবে, যেটা হচ্ছে পরবর্তীতে রাতুল ভাইকে তোমাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিবেন। ওকে, তো আজকে নিবিড় ভাইয়ের পক্ষ থেকে এতটুকুই ছিল তোমাদের ডেমো ক্লাস। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে ক্লাসে আবারও দেখা হবে। তোমরা এতক্ষণ আশা করি খুব মনোযোগ দিয়ে নিবিড় ভাইয়ের ক্লাসটা দেখছিলে। তো ভাইয়া তোমাদেরকে যেভাবে দেখাচ্ছিলেন যে কোন জায়গা থেকে কোথায় নেমে আসলে কিরকম কিরকম বর্ণালী হয়, সেগুলো আবার তোমরা এরকম লাইভ ডেমনস্ট্রেশনও দেখতে পাবে বা সিমুলেশনে দেখতে পাবে। এই লিঙ্কগুলো তোমাদেরকে হচ্ছে প্রয়োজন মাফিক যখন যেটা দরকার পড়ে দিয়ে দেওয়া হবে।
যেমন এখানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন নেমে আসলে কোত্থেকে নেমে আসলে কিরকম কিরকম বর্ণালী হয়, কিরকম ফোটন নির্গত হয়, তার ওয়েভলেংথ কেমন থাকে, তুমি কিন্তু চোখের সামনে দেখতে পাবে। যেমন আমি যদি এখানে আসি, তাহলে দেখা যায় 1 2 3 4 5, এখানে হচ্ছে পঞ্চম শক্তি স্তরে একটা ইলেকট্রন নেমে আসলে যে ফোটনটা নির্গত হয় তার ওয়েভলেংথ অনেক বড়। যদি চতুর্থটাতে আসি তখন ওয়েভলেংথ দেখো ছোট হয়ে আসে। তৃতীয়টায় আসলে এই যে ওয়েভলেংথ আরো ছোট, এই যে পোকার মতো করে যেই ফোটনটা চলে যাচ্ছে, এখানে আরো ছোট ওয়েভলেংথ। এবং 1 নাম্বার স্তরে নেমে আসলে আসলে এই যে সবচেয়ে ছোট ওয়েভলেংথ হয়, তার মানে শক্তিটা সবচেয়ে বেশি। সো এখানে আমি যদি একটু চিন্তা করি যে তাহলে ভিজিবল রেঞ্জের মধ্যে হচ্ছে আমরা কোন কোনগুলা দেখতে পাই, তাহলে দেখো আমি এটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতে পাবো যে এই যে আমি এখানে ভিজিবল রেঞ্জের মধ্যে এখন কিন্তু হচ্ছে আলো দেখতে পাচ্ছি, যে বেগুনি আলো দেখতে পাচ্ছি। এটা কোত্থেকে কই নামলো? পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তরে নামলো। চতুর্থ থেকে যদি দ্বিতীয়তে নামে তাহলে হচ্ছে এই যে নীল আলো দেখতে পাই। তারপর হচ্ছে যদি তৃতীয় থেকে দ্বিতীয়তে নামে আমরা প্রায় অবলোহিত একটা আলো দেখতে পাই। অবলোহিত অবশ্য চোখে দেখবো না, ক্যামেরা দিয়ে দেখা যাবে। সো এইরকম, সো তোমরা নিশ্চয়ই একটা গ্লিম্পস পাচ্ছ যে ক্লাসগুলো কেমন হবে, তোমাদের কি কি কন্টেন্ট দেখানো হবে। ডিজিটাল ক্লাসের যে বাড়তি সুবিধাগুলো, আমরা যে কোনো স্লাইড শেয়ার করতে পারি, কিংবা একই টাইমে আমরা কিন্তু একাধিক শিক্ষক তোমাদের ক্লাসে উপস্থিত থাকতে পারি, যেটা এই মুহূর্তে আমরা করছি। নিবিড় ভাইয়া তোমাদের একটা জিনিস দেখালেন, আমি ধরো তোমাদের একটা জিনিস দেখালাম, বা একজন টিচার পড়াচ্ছেন, আরেকজন টিচার হচ্ছে চ্যাট বক্সে তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিংবা কিউএনএ বক্সে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই জিনিসটা পসিবল। সো ডিজিটাল ক্লাসের যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে তোমরা নেওয়ার চেষ্টা করবে, যাতে নর্মাল বা একটা ট্র্যাডিশনাল ক্লাস থেকে আমরা অবশ্যই কম টাইমে এফিশিয়েন্টলি বেটার আউটপুট বের করে নিয়ে আসতে পারি। তো আমি আবার হচ্ছে আমাদের মূল স্লাইডে একটু চলে যাচ্ছি। তোমরা দেখলে যে ক্লাসটা কিরকম করে হয়। তো আমি এখন তোমাদেরকে একটু এক্সাম অংশটাও দেখাতে চাই, যে ক্লাস তো তোমরা করবে, এরপর তো নিশ্চয়ই এক্সাম দিতে হবে, সেই পদ্ধতিটাই বা কেমন, বা পুরোনো ক্লাসগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করব। সো তোমরা যখন লগ ইন করবে তোমাদের অ্যাকাউন্টে, তখন এরকম একটা পেজ আসবে। এটা হচ্ছে তোমরা online.udbhash-unmesh.com, এখানে ঢুকলে তোমাদের যে উদ্ভাসের রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সাথে সাথে তোমাদের যে পাসওয়ার্ড, সেটা দিয়ে এখানে ঢুকতে পারবে। মাই রুটিন অংশে দেখা যাবে যে আজকে তোমার কি কি ক্লাস এবং পরীক্ষা আছে। তার নিচে নর্মালি লেকচারটা সিলেক্ট করা থাকে। তো এখান থেকে হচ্ছে তুমি এই জিনিসগুলো দেখতে পাবে। তো আমি আবারও লগ ইন করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ সেকেন্ড। আমি একেবারে রেজিস্ট্রেশন প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি। সো আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে এই ফিল্ডে ইনপুট দিব। তারপর আমাকে পাসওয়ার্ড দিতে বলা হবে। দেন আমি লগ ইন করতে পারবো। লগ ইন করলে এই পেজটা আসবে। সো এই রুটিনে তুমি দেখতে পাবে যে তোমার আজকে কি ক্লাস এবং পরীক্ষা। আর লেকচার অংশটাতে গেলে তুমি দেখতে পাবে তোমার কোর্স অনুযায়ী, যেমন আমি ধরো এখন সিলেক্ট করলাম ভার্সিটি ক, তাহলে আপকামিং লেকচার বা নেক্সট ক্লাসটা কি হবে সেটা তুমি এখানে দেখতে পাবে। আরো আসবে, এটা জাস্ট এখন ডেমো একটা দেওয়া। তুমি জয়েন ক্লাস বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্লাসে ঢুকে যাবে, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। এখানেই অটোমেটিক্যালি জুম ইনস্টল করা থাকলে সেটা অন হয়ে যাবে এবং তোমার ক্লাস শুরু হয়ে যাবে। আর ক্লাস একটা ধরো করে ফেললে তারপর পাস্ট লেকচারে যাবে, তাহলে যে ক্লাস অলরেডি করে ফেলেছো সেই ক্লাসের স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করলে এতক্ষণ ভাইয়া তোমাদেরকে যেরকম লিখে লিখে পড়াচ্ছিলেন এক্স্যাক্টলি সেই লেখা পিডিএফটা তুমি এখানে পেয়ে যাবে। ক্লাসে যা যা পড়ানো হয়েছে সবটুকু এখানে পিডিএফ এর মধ্যে থাকবে। এক্স্যাক্টলি ক্লাসে যেটা দেখানো হয়েছে সেটাই, সেই পিডিএফটাই তুমি তোমার ব্যাচ অনুযায়ী ডাউনলোড করে ফেলতে পারবে। সো কোনো সমস্যা হবে না পিডিএফ দেখে তোমার ক্লাসের পড়াগুলো মনে করতে। আর এর পাশাপাশি তুমি যদি এক্স্যাক্টলি ক্লাসটাই আবার রিভিজিট করতে চাও তাহলে রিপ্লে ভিডিওতে ক্লিক করো। রিপ্লে ভিডিওতে ক্লিক করলে ওই ক্লাসটাই আবার প্লে হবে, তোমাকে ডাউনলোড করতে হবে না, বা এটার জন্য আসলে অন্য কোথাও যেতে হবে না, এই একটা জায়গাতেই তুমি এটা পেয়ে যাবে। সো আমরা লেকচার অংশটা দেখলাম, এবার এক্সাম অংশটা দেখি। মনে করো আমি এখন হচ্ছে আপকামিং এক্সাম বা নেক্সট এক্সামে ক্লিক করলাম। দুই ধরনের এক্সাম আমরা এখানে নিব, সেটা হচ্ছে লাইভ এবং প্র্যাকটিস। লাইভ এক্সাম মানে হচ্ছে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দিনে তোমাকে দিতে হবে একটা টাইম লিমিটেশনের মধ্যে। আর প্র্যাকটিস এক্সাম হচ্ছে যে প্র্যাকটিস এক্সামটা তুমি বারে বারে দিতে পারবে, কোনো সমস্যা নেই।
তার মানে হচ্ছে এটা অনেকটা প্র্যাকটিস ম্যাচ খেলার মতো। ধরো তুমি একটা মেইন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চাও, তার আগে যে প্র্যাকটিস ম্যাচ খেলে নেওয়া হয় সেরকম একটা ব্যাপার। একটু পরে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। সো মনে করো এই লাইভ এক্সামটাই আমি তোমাদেরকে দিয়ে দেখাই। লাইভ এক্সামটা হবে হচ্ছে তোমাদের যেদিন যে ক্লাস হবে তার পরবর্তী ক্লাসের দিন আগের ক্লাসের উপরে পরীক্ষাটা হবে। সো এই টেক এক্সাম বাটনে ক্লিক করলে পরীক্ষার মডিউলটা ওপেন হবে। এখানে নির্দেশাবলী দেওয়া আছে যে কিভাবে কিভাবে পরীক্ষা দিতে হবে। আমরা ভার্সন সিলেক্ট করব এবং তারপরে পরীক্ষা শুরু করব। ধরো আমরা এমসিকিউ দিয়ে স্টার্ট করলাম। এখানে যা যা লেখা আছে আমরা অপশনে ক্লিক করার মাধ্যমে উত্তরগুলো দিব, কিন্তু একবার উত্তর দিয়ে ফেললে সেটা না আর চেঞ্জ করা যাবে না। সো আমরা সাবধানে উত্তর দিব, বুঝে শুনে। উত্তর দিয়ে এভাবে নিচে যখন চলে যাব, সব উত্তর দেওয়া হয়ে যাবে, সাবমিট বাটনে ক্লিক করব, ইয়েস দিলে খাতা জমা হয়ে যাবে। এবং এমসিকিউ এর ক্ষেত্রে আমরা অ্যানালাইসিস রিপোর্টটা সাথে সাথেই পেয়ে যাব। যেমন এখানে উত্তরটা আসলে ছিল 90 ডিগ্রি, আমি দিয়েছি 30 ডিগ্রি। এবং আসলে এই উত্তরটা কিভাবে বের করতে হয় সেটা দেখো নিচে সলিউশনের মধ্যে দেখানো। তার মানে তোমার শুধু নাম্বার দিয়ে বা তোমার নাম্বার কেটে তো আমার আসলে কোনো লাভ নেই। আমার আসলে তোমাকে বোঝানো দরকার তোমার উত্তরটা কেন ভুল ছিল এবং সেটা কিভাবে ঠিক করা যায়। সেটাই হচ্ছে এখানে করার ব্যবস্থা করে দেয়া আছে। সো এইভাবে তুমি নামতে নামতে দেখো পরের উত্তরটা আমার ঠিক ছিল, তারপরেও নিচে সঠিক উত্তর কিভাবে বের করতে হয় হিন্টস দেওয়া। সো এরকম করে তুমি হচ্ছে নিচে যেতে যেতে সবগুলো উত্তর, কোনটার উত্তর কি, কোনটা কিভাবে বের করতে হয়, এইভাবে দেখতে দেখতে নিচে নামতে পারবে। সো এই অ্যানালাইসিস রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট তোমার সাথে সাথে হাতে নাতে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, যাতে তুমি ভবিষ্যতে আর এই ভুলটা না করো। এখন এর সাথে আবার একটা রিটেন পার্টও কিন্তু ছিল। সো আমি যদি আবার মাই রুটিন পার্টে ফিরে যাই, সেখান থেকে হচ্ছে আমি আবার তোমার প্রোগ্রামটা সিলেক্ট করি, ভার্সিটি ক, এবং এক্সামে গিয়ে সেখান থেকে হচ্ছে আপকামিং এক্সামটা সিলেক্ট করি। এই পরীক্ষাটাই আবার আসবে কারণ এটা আমার পুরোপুরি শেষ হয়নি, শুধু অবজেক্টিভটা আমি দিয়েছিলাম। সো আবার টেক এক্সামে ক্লিক করলে আমি এখন স্টার্ট রিটেন এক্সাম, এইটাতে ক্লিক করলে আমি রিটেনটা দেওয়া শুরু করতে পারবো। তো এখন মনে করো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, তো এর উত্তরটা আমি রিটেন কিভাবে দিব? এখানে উত্তরটা আমি আসলে আমার হাতে থাকা খাতাতেই দিব। খাতায় আমি সুন্দর মতো লিখে তার ছবি তুলে এখানে আপলোড করে দিব। এই যে এখানে আপলোড অ্যান্সার ইমেজ, এই বাটনটা আছে নীল রঙের, এই বাটনটাতে ক্লিক করার মাধ্যমে আমরা এটা আপলোড করতে পারবো। তো এখন ধরো স্যাম্পল হিসেবে আমি একটা প্রশ্নের উত্তর এখানে আপলোড করলাম, এই যে দেখো উত্তরটা চলে আসলো এখানে ইমেজ আকারে। সো এরকম ভাবে চলে আসবে। তুমি চাইলে একটা প্রশ্নের উত্তর দিতে যদি তোমার একাধিক পাতা লাগে, তুমি একাধিক ইমেজ আপলোড করতে পারবে। সেখানে সিরিয়াল করার যদি দরকার হয় তাহলে তুমি এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিরিয়াল করতে পারবে, আগেরটা পরে কিংবা পরেরটা আগে। বা জুম করে দেখতে চাইলে দেখতে পারবে, ডিলিট করে দিয়ে আবার অন্য উত্তর আপলোড করতে চাইলে সেটাও করতে পারবে, কিংবা এই ছবিটা আবার ডাউনলোড করে রাখতে পারবে। এই অপশনগুলো তোমার আছে। সো এইভাবে তুমি উত্তর দিয়ে দিয়ে যখন নিচে যেতে থাকবে, নিচে যেতে যেতে সব উত্তর দেওয়া শেষ যখন, তখন তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করে ইয়েস দিলাম, তাহলে এখন খাতা জমা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু অ্যানালাইসিস রিপোর্টটাতে দেখাচ্ছে যে রিটেন এক্সাম ইভ্যালুয়েশন ইজ পেন্ডিং, কারণ এই খাতাটা আসলে ফিজিক্যালি একজন টিচার দেখবে, দেখার পর তোমাকে সেই খাতাটা ফেরত পাঠাবে। তো সেটা কেমন হবে দেখতে? আমি আবার মাই রুটিন অংশে যাই, নিচে এসে এক্সামে গেলাম, আপকামিং এর জায়গায় পাস্ট এক্সাম দিলাম, অল কোর্সের জায়গায় যে তোমাদের ভার্সিটি ক দিলাম। দিলে দেখো এখানে হচ্ছে অলরেডি দেয়া হয়েছে এরকম একটা এক্সাম, এটার ভিউ রেজাল্টে ক্লিক করলাম। ভিউ রেজাল্টে ক্লিক করলে ওই যে অবজেক্টিভ গুলো ছিল সেগুলো তো দেখাচ্ছেই আমার কোনটা সঠিক ছিল কোনটা ভুল ছিল। এর পাশাপাশি দেখবে এখন রিটেন খাতাটাও এখানে দেখা আছে। সো এই যে রিটেন খাতাটা যে দেখা হয়েছে সেখানে টিচার কিভাবে নাম্বার দিয়েছেন তোমরা দেখতে পাচ্ছ, লাল কালি দিয়ে মার্ক করা। আবার একটা প্রশ্নের উত্তর এই শিক্ষার্থী দেয়নি বলে তার কিন্তু নাম্বারও পায়নি, পি ইকুয়ালস ভিআই, এখান থেকে আই বের করতে পারতো, বা যতটুকু বের করা দরকার ছিল সেটা বাকি ছিল বলে নাম্বারটা পায়নি। সো এখানে নিচে কিন্তু আবার ফুল উত্তরটাও দেওয়া। তার মানে তুমি কোথায় ভুল করলে, কোন ভুলের জন্য এক্স্যাক্টলি কত নাম্বার দেয়া হয়েছে কিংবা কাটা হয়েছে সেটাও তুমি জানতে পারলে। আবার পাশাপাশি কি লিখলে ফুল মার্ক পেতে পারতে সেই উত্তরটাও এখানে দেয়া আছে। এইটা তোমার খুবই কাজে লাগবে, এবং এইভাবে রিটেন পরীক্ষাটা দিলে তুমি ফুল অ্যানালাইসিসটা যখন পাবে, যে অ্যাজ ইফ একজন টিচার আসলে তোমাকে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন, এরকম করে জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করা, যে কি লিখলে নাম্বার পাওয়া যায় আর কি লিখলে পাওয়া যায় না।
এত কিছুর পরেও যদি তোমার কোনো ডাউট থেকে থাকে, সেটাও তুমি কিন্তু প্লেস করতে পারবে এখানে। এখানে ডাউট প্লেস করারও অপশন আছে। সেটা কিভাবে করা যায়? সেটা হচ্ছে যে কোনো উত্তরের নিচে দেখবে রিকোয়েস্ট ফর রিভিউ এরকম একটা জিনিস লেখা আছে। সো এই রিকোয়েস্ট ফর রিভিউতে আমি যদি ক্লিক করি, তাহলে দেখো একটা বক্স আসে, এখানে লেখা এন্টার ইউর ডাউট হিয়ার। তার মানে তুমি কোন জিনিসটা বুঝতে পারছো না, কেন নাম্বার কাটা হলো, তুমি যদি বুঝতে না পারো, তুমি এখানে লিখে সাবমিট রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে পারো। তাহলে খাতাটা আবার টিচারের কাছে যাবে, টিচার নোটিফাইড হবে এবং এই খাতাটা রিস্ক্রুটিনি করে তোমার কাছে আবার ফেরত পাঠাতে পারেন। সো তখন তুমি দেখতে পাবে যে লাল কালির বদলে সবুজ কালি দিয়ে তোমার খাতাটা দেখা হয়েছে। সো তুমি বুঝতে পারবে কোন জায়গাটায় চেঞ্জ করা হয়েছে বা কোথায় তোমার আসলে আরো সতর্ক হওয়া দরকার ছিল। সো এটা হচ্ছে রিটেনের জন্য আমাদের অ্যানালাইসিস রিপোর্ট। আবার যদি আমি মাই রুটিন অংশে ফিরে যাই এবং এখানে আমি এক্সাম অংশে গিয়ে যদি তোমার কোর্সটা সিলেক্ট করি, আপকামিং এক্সাম সিলেক্ট করি এবং লাইভের বদলে প্র্যাকটিস এক্সাম সিলেক্ট করি, তাহলে দেখো এই যে আমার প্র্যাকটিস এক্সামটা চলে আসলো, উপরে কোনায় লেখা থাকবে প্র্যাকটিস। সো মেইন পরীক্ষা বা লাইভ এক্সামটা দেওয়ার আগেই তুমি হচ্ছে প্র্যাকটিস এক্সামটা কিন্তু দিতে পারবে। এবং তোমরা যদি এখন তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করো, তাহলে এখনো কিন্তু প্র্যাকটিস এক্সাম তুমি পাবে এবং সেই প্র্যাকটিস এক্সামটা দিয়ে তুমি আসলে যাচাই করে নিতে পারো এই মুহূর্তে আমরা যে এখন কথা বলছি, এই মুহূর্তে এখন তোমার প্রস্তুতিটা আসলে কেমন। সো এটা তুমি করে নিতে পারো। আমি তো সবাইকে রেকমেন্ড করব তোমরা যে প্র্যাকটিস এক্সামগুলো অ্যাভেইলেবল পাও সেগুলো দিয়ে ফেলতে পারো, একটা সুন্দর আইডিয়া হয়ে যাবে। তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই একটা জায়গা থেকে লগ ইন করে online.udbhash-unmesh.com তুমি ক্লাস করতে পারছো। ক্লাসের যে রিডিং ম্যাটেরিয়ালগুলো এবং অনলাইন ভিডিওগুলো, সেগুলো হচ্ছে রেকর্ডেড থাকছে। তার পাশাপাশি তুমি যে পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষাটাও কিন্তু এখানে হচ্ছে দেখা যাচ্ছে, বা পরবর্তীতে তুমি সেই পরীক্ষার রেজাল্টগুলো আবার রিভিজিট করতে পারবে। আচ্ছা সাগর ভাই। হ্যাঁ, ওই যে উন্মেষ জিকে ইংলিশের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতে নিলে সেটা আমি নাকি? এখনই দেখাচ্ছি। আমরা তো এতক্ষণ হচ্ছে কয় ইউনিটেরটা দেখলাম, চলো আমরা হচ্ছে উন্মেষ জিকে এটাও দেখে নেই। এই যে উন্মেষ জিকে ইংলিশ, এখানে আমরা আপকামিং এক্সামে যাই, এই যে দেখো সেম একটা লাইভ এক্সাম দেখা যাচ্ছে। এখানে আমি যদি হচ্ছে লাইভ এক্সামের বদলে ডান পাশে প্র্যাকটিস এক্সামে ক্লিক করি, এটার জন্য আমার একটা প্র্যাকটিস এক্সাম দেখতে পাবো। এবং এখানে কিন্তু এই যে মেডিকেল এক্সাম প্যাকের যে প্রশ্ন, সেইভাবে কিন্তু প্রশ্ন হবে, অর্থাৎ তোমাদের একই সিলেবাস থেকে প্রশ্নটা হবে হচ্ছে মেডিকেল স্টাইলে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। এই দেখো, যেমন এখানে প্রথম প্রশ্নটা এসছে হচ্ছে বায়োলজি থেকে, যে কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয়। তারপরে নিচের কোনটিতে কুড়ি সৃষ্টি হয়, এটাও বায়োলজি থেকে। নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট, এটা কেমিস্ট্রি থেকে এসছে। মাথার খুলিতে কয়টি হাড়, আবার বায়োলজি। সো এরকম মেডিকেল স্টাইলে যেরকম প্রশ্ন হয়, সেম সিলেবাস থেকে এরকম মেডিকেল স্টাইলে প্রশ্ন হবে। এবং এর মধ্যে হচ্ছে দেখো এই যে মুক্তিযুদ্ধের সময় 10 নং সেক্টর কোনটা ছিল, জিকের কিছু কিছু জিনিসও কিন্তু এখানে থাকবে। সো এইভাবে পরীক্ষা দিলে তুমি হচ্ছে উইক বাই উইক তোমার টার্গেট ফুলফিল করার দিকে তো আগাবেই, পাশাপাশি বাকি অপশনগুলো তোমার আস্তে আস্তে আয়ত্ত হতে থাকবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং আমি আশা করব তোমরা এটার গুরুত্ব অনুধাবন করে এই জিনিসগুলো মিস করবে না, কোনোভাবে মিস আউট করবে না জিনিসগুলো। তো আমরা হচ্ছে পরীক্ষা এবং ক্লাসের যে পদ্ধতি সেটা দেখলাম এবং অনলাইন ক্লাসের যে ইউনিক সুবিধাগুলো সেটা এতক্ষণ তোমাদেরকে নিবিড় ভাইয়া দেখালো, বা এরপরে আমি কিছু ডেমনস্ট্রেশন দিলাম। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে। আর এর পাশাপাশি আরেকটা কথা বলা জরুরি, যে এটা আসলে স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে এই এনভায়রনমেন্টটা তোমার ফোকাস ধরে রেখে পড়াশোনা করার জন্য। এখানে তোমার ডিস্ট্রাকশনের সুযোগটা আসলে কম। এটা কেন বলছি? ধরো আমি ফেসবুকে তোমার একটা ক্লাস নিলাম, বা এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি তো মিডিয়া কনজাম্পশনের জন্যই তৈরি। সো ওইখানে মূল ফোকাসটা থাকে যে মানুষকে যত বেশি পারা যায় মিডিয়া কনজিউম করানো যায়, ভিডিও অটো প্লে হয় বা তোমার ডিস্ট্রাকশনের অনেক সুযোগ থাকে, অ্যাড চলে আসে, লাইক কমেন্ট শেয়ার অনেক কিছুর ব্যাপার চলে আসে। সো একটা জায়গা থেকে যদি সবকিছু করা যায়, তাহলে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে যেটা করা হয় যে তোমার ফোকাস ধরে রাখার জন্য তোমার যেটুকু দরকার শুধু সেইটুকু দিয়ে, এটা হচ্ছে ফোকাস ধরে রাখার জন্য অ্যাকচুয়ালি বেটার। সো আমরা আবার একটু আমাদের ডেমনস্ট্রেশনে ফিরে আসি। আমরা এখন একটু রুটিনটা দেখি। ক্লাস এবং পরীক্ষা কিভাবে আমরা নিব সেটা তো বুঝলাম, কবে কবে কোনটা, এই পার্টটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমাদেরকে আবার একটু ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে দেখো আমরা উদ্ভাসের হোম পেজে আসলাম, udbhas.com, প্রোগ্রামসমূহ ও রুটিন এর আন্ডারে ভার্সিটি ক প্লাস জিকে ইংলিশ 2021 গুচ্ছ প্রস্তুতি ফ্রি, এটাতে ক্লিক করলাম। তাহলে নিচে নামলেই দেখো এখানে রুটিন ডাউনলোড করো আছে বাংলা এবং ইংলিশ ভার্সনের, আর ভর্তি হতে ক্লিক করো। ভর্তি সংক্রান্ত যাদের যে কোনো প্রশ্ন আছে তারা এই ভর্তি হতে ক্লিক করলেই তুমি হচ্ছে জানতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি পেমেন্ট কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কোনো ঝামেলা হলে কি করতে হবে সবকিছু। আর রুটিনটা দেখার জন্য রুটিন ডাউনলোড করো। রুটিনে আমি ক্লিক করলাম, দেখো আমাদের রুটিন চলে এসছে। আমি একটু জুম করি। দেখো এইচএসসি বোর্ড পরীক্ষার পূর্বে শর্ট সিলেবাসের উপরে ভিত্তি করে ভার্সিটি ক প্রিপারেশন সম্পন্ন করা হবে। এটা বোর্ড পরীক্ষার জন্যও সহায়ক। আবার বোর্ড পরীক্ষার পর কিংবা ইভেন যদি বোর্ড পরীক্ষা নাও হয়, আমরা পূর্ণাঙ্গ প্রিপারেশনটা সম্পন্ন করব, তাতেও কোনো ক্ষতি নেই, উইন উইন সিচুয়েশন। আর ভার্সিটি ক কোর্সের শিক্ষার্থীদের জন্য ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন তো সম্পন্ন করা হবেই। যদি ভার্সিটি ক প্লাস জিকে ইংলিশ কোর্সটাও তুমি নাও, তাহলে ভার্সিটি ক তো বটেই, এর সাথে গুচ্ছ এবং মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশনও সম্পন্ন করা হবে। এবং এই প্রিপারেশনটুকু হয়ে গেলে মোটামুটি ভালোভাবেই বলা যায় যে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য একটা ফাইটিং চান্স পাবে। নর্মালি তো আমাদের ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে অনলাইনেই হবে, বাট যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় তাহলে ফিজিক্যালি হবে। আর প্রত্যেকটা ক্লাসের তুমি তো পিডিএফ নোটগুলো পেয়েই যাচ্ছ, ভিডিও রিপ্লে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ডেইলি লাইভ এবং প্র্যাকটিস এক্সাম অনুষ্ঠিত হবে তোমার প্রত্যেক দিনের ক্লাসের উপরে। উইকলি এক্সাম হবে, অ্যানালাইসিস রিপোর্ট দেওয়া হবে তোমাকে, এসএমএস এর মাধ্যমে হচ্ছে তোমার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। আর এই জিনিসগুলো নেয়ার জন্য তোমার যে ভর্তি হতে হবে সেটা অনলাইন পেমেন্টের মাধ্যমেও তুমি করতে পারো, কিংবা উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে গিয়েও করতে পারো। udbhas.com-এ গেলেই তুমি এই জিনিসটা পেয়ে যাবে। হেল্পলাইন তো দেওয়াই আছে, আর একদম নিচে আবার বিভিন্ন আলাদা আলাদা ব্রাঞ্চগুলোর নাম্বারও দেওয়া আছে, তুমি যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারো। তোমার জন্য যেটা সবচেয়ে কাছে হয় সেখানে যোগাযোগ করাটাই আসলে উচিত। এইবার আমরা পার্ট 1 এর রুটিনটা দেখি। আজকেই তো তোমাদের এই যে ওরিয়েন্টেশনটা অনুষ্ঠিত হচ্ছে। সো 21 তারিখ অর্থাৎ আগামীকাল সোমবার থেকে ক্লাস শুরু P1 দিয়ে। সেদিন কোনো পরীক্ষা নেই, কিন্তু এরপর বুধবারে যে কেমিস্ট্রি C1 ক্লাস, সেদিন হচ্ছে P1 এর উপর একটা এক্সাম হবে, ভার্সিটি ডেইলি এক্সাম P1। 25টা এমসিকিউ 15 মিনিটে তোমাকে দিতে হবে। আর এইভাবে কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি যেদিন যেটা ক্লাস হবে, পরবর্তী ক্লাসের দিন হচ্ছে পরীক্ষা। এবং লাস্টের সোমবারে দেখো ভার্সিটি ডেইলি এক্সাম হবে, সেদিন হচ্ছে ক্লাস নেই কোনো, এটা হচ্ছে 28 তারিখের কথা আমি বলছি। সো 21 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত এইভাবে একটা উইক কমপ্লিট হবে। সেখানে দেখো 29 তারিখে অর্থাৎ উইকের শেষে ভার্সিটি স্ট্যান্ডার্ড W1 পরীক্ষাটা হবে, রিটেন 1। এখানে হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা সবগুলো থেকেই প্রশ্ন থাকবে। এমসিকিউ থাকবে 40টা, 30 মিনিটে দিতে হবে। রিটেন থাকবে 30 মার্কস, এখানে তোমাকে 45 মিনিটে দিতে হবে। সো এই হচ্ছে হিসাব। এখন এখানে তোমার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, পরের দিন 30 তারিখ, 30 তারিখে হচ্ছে এই যে উন্মেষ মেডিকেল স্ট্যান্ডার্ড উইকলি এক্সাম। এটা কাদের জন্য? এটা হচ্ছে ওই যে দেখো বায়োলজি এখানে আলাদা করে আছে দেখো। সো উন্মেষ মেডিকেল স্ট্যান্ডার্ড উইকলি এক্সাম, এখানে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, যারা ওই যে জিকে ইংলিশ হ্যাঁ হ্যাঁ নিবে ওই জিকে প্লাস কোর্সের জন্য। ইংলিশ, ওই কোর্সের জন্য। এটা এখানে দেখো উল্লেখ করে দেওয়া আছে যে জিকে, ইংলিশ, এদের জন্য হচ্ছে এই এক্সামটা, এই জন্য এটা আলাদা কালার করে দেওয়া যে এটা তোমরা দিতে পারবে। আর এইভাবে তোমার যখন উইক বাই উইক শেষ হয়ে যাবে, দেখো প্রথম উইক শুরু হয়েছিল P1 দিয়ে, সেকেন্ড উইক P2 দিয়ে, এইভাবে হচ্ছে তুমি উইক বাই উইক চলতে চলতে সিলেবাসটুকু শেষ করতে থাকবে। আর পরীক্ষাগুলো যখন তুমি দিবে, দেখো উপরে ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে লাইভ এক্সামগুলো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত দেওয়া যাবে। সো এই লাইভ এক্সামের জন্য এই রেস্ট্রিকশনটুকু মাস্ট, তোমাকে এর ভিতরেই দিতে হবে। প্র্যাকটিস এক্সামের জন্য হচ্ছে এই লিমিটেশনটা নেই। আবার দেখো যখন তুমি হচ্ছে এই পরীক্ষাগুলো দিতে দিতে নামবে, এর নিচে দেখো রুটিনের নিচে তোমার ভার্সিটি ক প্লাস জিকে ইংলিশের জন্য পার্ট 1-এর যে রুটিনটুকু আমি দেখালাম, তার সিলেবাসটা এখানে হচ্ছে সুন্দর করে ব্রেকডাউন করে দেওয়া। কাজেই তোমাকে কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, বা কোন কোন টপিক সম্পর্কে তোমাকে আইডিয়া দেওয়া হবে, সেগুলো এখানে তুমি এক নজরে আসলে দেখে যাচ্ছ। আমার মনে হয় রুটিনটা তোমরা হচ্ছে দেখে বুঝতে পেরেছো। এবং হ্যাঁ, এটা যেহেতু তুমি ডাউনলোড করতে পারবে, সো এটা তোমার কাজে লাগবে। হ্যাঁ সাগর ভাই। হ্যাঁ, আমাদের
উইকলি এক্সামে আমরা তো বাংলা আর ইংলিশের ক্লাস নিব না, এই জন্য হ্যাঁ মেডিকেল হ্যাঁ এক্সাম প্যাকে জিকে আর ইংলিশ এবং ভার্সিটি এক্সাম প্যাকে বাংলা ইংলিশ এই সিলেবাসটুকু হ্যাঁ হ্যাঁ রুটিনের শেষে দেওয়া আছে। এবং আমাদের যে উইকলি এক্সামটা আছে এখানে সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ। এখানে এর মধ্যে যে কোনো 4টা প্রশ্নের মানে 4টা সাবজেক্টের অ্যান্সার করা লাগবে। হ্যাঁ হ্যাঁ বেশি এটা করলেও হচ্ছে এটা আমরা কিন্তু শুরুতে সাফারি করতে যেভাবে হবে। বলেছিলাম যে তুমি যদি পরীক্ষা দাও তখন হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি তো দিতেই হবে, ম্যাথ বায়োলজির মধ্যে তোমার যেটা কম্পালসরি সেটা তোমার দিতে হয়, আর সেটা দেওয়ার পর বাকি যে 3টা থাকে তার মধ্যে একটা দিতে হয়, এভাবে তোমাকে 4টা দিতে হবে। সব তো আর তুমি দিতে পারবে না, সেই 4টা থেকে 10টা করে তোমার 40টা অবজেক্টিভ অ্যান্সার করতে হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব রুটিনটা তোমরা ডাউনলোড করে নাও, তাহলে এটা পড়ে আরো ভালো করে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কিভাবে তুমি প্রোগ্রেসটা করবে। আর এখন যারা ভর্তি হচ্ছে তারা এক সেট স্টাডি ম্যাটেরিয়ালস তো পাবেই। পরবর্তীতে যখন বিভিন্ন পরীক্ষা টরীক্ষা হবে, যেমন গত বছরের অর্থাৎ 2020-র অনেক পরীক্ষা কিন্তু বাকি আছে, সেগুলো যখন হয়ে যাবে, নতুন নতুন প্রশ্ন আসবে, সেখানে নতুন সংস্করণ আসবে বইয়ের, সেগুলো আসলে তোমরা আরো এক সেট স্টাডি ম্যাটেরিয়ালস নতুন করে আবার পেয়ে যাবে। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ফিচারগুলো এনলিস্ট করা, সেবা পরিক্রমা যেটা আমরা বলে থাকি। এখানে প্রথম যে অপশনটা, যে দেশব্যাপী সকল শাখায় সমান সেবা, এটার মানেটা আসলে কি? অনলাইনে তো তোমরা সবাই সেম টিচারের ক্লাসই করতে পারছো, বাট যখন অফলাইন ক্লাস হবে, স্কুল কলেজ খুলে গেলে, তখনও আমাদের একই টিচার কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ক্লাস নেবেন, বিভিন্ন ফিজিক্যাল লোকেশনে গিয়ে। আর এই ক্লাসগুলো নেওয়ার আগে টিচাররা কিন্তু আসলে একসাথে বসেই ডিসাইড করেন যে ক্লাসে এক্স্যাক্টলি কি কি পড়ানো হবে, কতটুকু সময় দেয়া হবে কোন জিনিসের পিছনে, এবং ডেলিভারিটা কিভাবে দেওয়া হবে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এটার জন্য, যে যদি আমি সব শাখায় সমান সেবা পাই, তাহলে কেন কষ্ট করে আমি হচ্ছে দূরবর্তী কোনো জায়গায় যাব, কেন আমি আমার বাড়ির সবচেয়ে কাছে যেটা সেখানেই কেন যাব না। সো এটা বোঝাটা জরুরি। আর এছাড়া হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালস তুমি পাচ্ছ মানসম্মত, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের জন্য ইংলিশ ম্যাটেরিয়ালস, এমসিকিউ এবং রিটেন পরীক্ষা থাকবে যথেষ্ট পরিমাণে, যাতে অ্যাকচুয়ালি তোমার প্র্যাকটিসটা ভালো হয়। পরীক্ষার জন্য সলিউশন বুকও তুমি পাচ্ছ। ফিজিক্যালি পরীক্ষা হলে ওএমআর মেশিনে তোমার এমসিকিউ মূল্যায়ন করা হচ্ছে, আর যদি অনলাইনে হয় তাহলে সাথে সাথে তোমাকে রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে, অ্যানালাইসিস রিপোর্ট, এসএমএস রেজাল্টে তুমি রেজাল্ট পাচ্ছ। আর তোমার ডে বাই ডে যখন তুমি পরীক্ষা দিতে থাকবে, তখন হচ্ছে তোমার পারফরমেন্স গ্রাফও অ্যাকচুয়ালি তুমি দেখতে পাবে যে তুমি ইমপ্রুভ করছো নাকি করছো না। সম্মিলিত মেধা তালিকার মাধ্যমে তুমি জানতে পারবে অ্যাকচুয়ালি সারা দেশে তোমার অবস্থানটা কোথায়। এবং ফাইনালি মেধাবৃত্তি বা উচ্চশিক্ষা বৃত্তিরও একটা ব্যাপার সবসময়ই আমাদের থাকে, এটা হচ্ছে তোমাকে একটা বাড়তি অনুপ্রেরণা দেওয়ার জন্য, একটা উৎসাহ দেওয়ার জন্য। ভর্তি পরীক্ষায় আসলে তোমার বড় পুরস্কার হচ্ছে তুমি যেখানে চান্স পেতে চাও সেখানে চান্স পাওয়াটাই। তবে এর বাইরেও আমরা একটু বাড়তি উৎসাহ দেওয়ার জন্য সবসময় হচ্ছে এই জিনিসটা করে থাকি। আচ্ছা, নেক্সট হচ্ছে ফিজিক্যালি শুরু করার পর কারো যদি শাখা পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যেমন অনেকেরই হচ্ছে ঢাকামুখী একটা প্রবণতা থাকে এই সময়টাতে, যে আমরা ঢাকায় যাব, ঢাকায় গিয়ে তারপরে হচ্ছে এখানে পড়াশোনা করব, বা আমি যেখানে এখন আছি সেখানে আদৌ আমি বেস্ট সার্ভিসটা পাবো কিনা, এরকম অনেকের হচ্ছে একটা চিন্তা ভাবনা থাকে বা অনেকটা আশঙ্কা থাকে। সো এখানে খেয়াল করে দেখো, তোমার জন্য বেস্ট হবে হচ্ছে অলওয়েজ তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চ যেটা সেটাই, সেখান থেকে তুমি আসলে বেস্ট সার্ভিসটাই তুমি পাবে। বাট আদার দেন দ্যাট, তোমার যদি আসলে মনে হয় তোমার ব্রাঞ্চ চেঞ্জ করা অ্যাবসলিউটলি নেসেসারি, তখন সেটা তুমি করতে পারো প্রয়োজন বিশেষে। কারণ অনেকেই যখন এরকম জায়গা পরিবর্তন করে দূরবর্তী কোনো ব্রাঞ্চে যায় বা ঢাকা এসে আলাদা করে থেকে পড়ার চেষ্টা করে, অনেকের অনেক রকম সমস্যা হয়। কেউ হয়তো পরিবেশের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারে না, অনেকে হয়তো অসুস্থ হয়ে পড়ে, বা এরকম নানান ধরনের ঝামেলা হয়, যানজটের কারণে সময় নষ্ট হয়, পানির প্রবলেম। এই ধরনের কাজগুলো যাতে হচ্ছে আমাদের সাথে না হয়, আমরা চেষ্টা করব নিয়ারেস্ট ব্রাঞ্চেই অলওয়েজ যাওয়ার জন্য। তারপরেও কেউ চেঞ্জ করতে চাইলে তার জন্য এক্সট্রা ফি লাগবে না, তোমার প্রয়োজন উল্লেখ করে তুমি ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবে। আর আরেকটা ইউনিক ফিচার, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কিংবা ভার্সিটি কয়ের মধ্যে প্রোগ্রাম মাইগ্রেশন। ধরো তুমি একদম শুরুতেই বুঝে গেলে
যে ভার্সিটি কয়ের প্রিপারেশনটা তোমার জন্য মনোপুত হচ্ছে না, তোমার এখন মেডিকেল প্রিপারেশন নেওয়া দরকার কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি নিতে পারো, সো তুমি প্রোগ্রাম চেঞ্জ করতে চাও, সেটাও তুমি করতে পারবে। বা উল্টোটাও করা পসিবল। ধরো কেউ ইঞ্জিনিয়ারিং এরটা শুরু করলে তার হঠাৎ করে মনে হলো যে আমার আসলে ভার্সিটি করাটা বেটার হবে, সেটাও তুমি করতে পারো। এইটা ইউনিক ফিচার আমাদের। আর এর পাশাপাশি যেটা আমি আগে উল্লেখ করেছিলাম যে উৎসাহমূলক মেধাবৃত্তি, সেটা তো থাকছেই। সো এর মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্টেশনটা শেষ করলাম। এখন আমরা তোমাদের কাছে একটু চলে যেতে পারি। তার আগে আমি সাগর ভাইকে একটু রিকোয়েস্ট করব, ভাইয়া এতক্ষণ যেহেতু দেখছিলেন পুরো ব্যাপারটা, কিউএনএ বক্সে এরকম কোনো উল্লেখযোগ্য প্রশ্ন যদি পেয়ে থাকেন যেটার উত্তর আপনি দিতে চান। ভাইয়া আপনি ওই যে হ্যান্ড রাইজ করে নেন, ওইরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আসলে আমরা বলতেছি। ওকে, মিশকাত, তুমি কথা বলতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মিশকাত। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া আমার এট দ্য সেম টাইম আমি ইঞ্জিনিয়ারিং তো মানে আমার ইচ্ছা আছে, আবার ভার্সিটি ব্যাকআপ প্ল্যান হিসেবে ভার্সিটি ইউনিটে এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। হুম হুম। ভাইয়া আমার জন্য কোনটা উচিত হবে? আমি এই ইঞ্জিনিয়ারিং এ যদি মেইন টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হও, তার সাথে হচ্ছে ওই যে প্লাস বায়োলজিটা নাও, তাহলে তোমার দুইটাই কভার হয়ে যাবে। ওকে ভাইয়া, আমার আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাইয়া ভাইয়া যদি আমি ইঞ্জিনিয়ারিং এ এনরোলও করি, তাহলে ভাইয়া আমাদের কি ইঞ্জিনিয়ারিং কোর্স মানে যে ভিডিও ক্লাসগুলো হবে, ওই ক্লাসগুলোতে কি আমাদের ভার্সিটি এ ইউনিটের যে ট্রিক্স বা শর্টকাট বা বিভিন্ন যে গাইডলাইন গুলো, ওগুলো কি দেওয়া হবে? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে উভয় ক্লাসেই দেওয়া হয়, কারণ যাতে তোমার কোনো ফাইটিং চান্স মিস না হয়। আর এর পাশাপাশি ভার্সিটি স্ট্যান্ডার্ড যে পরীক্ষা, সেটাও তো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্সে পেয়ে যাচ্ছ, কিংবা তুমি যদি কয় ইউনিটেরটা নাও তাহলে সেখানে তো অবশ্যই পাচ্ছ। সো আশা করি অসুবিধা হবে না। আচ্ছা জি, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহসিন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহসিন। ভাইয়া আপনি এইমাত্র আমাদের যে রুটিনটা দেখালেন, হুম হুম। সেই রুটিনে বাংলা ভাষণের সময় দেওয়া আছে সকাল 10:30, কিন্তু আমরা যে রুটিনটা ডাউনলোড করলাম সেই রুটিনে বাংলা ভাষণের সময় দেওয়া আছে 2:30। আচ্ছা, এই যে আমি রুটিনটা আবার দেখাচ্ছি। আচ্ছা ভাই, ওটা হচ্ছে রুটিনটা, আপডেট রুটিনটা একটু নতুন করে ডাউনলোড দিয়ে নিলেই মনে হয় ও পাবে। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনাদের। এই যে এটা হচ্ছে লেটেস্ট রুটিনটা। হ্যাঁ হ্যাঁ। আগের তাহসিন রুটিনটার ভাইয়া, কথা বলতেছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহসিন ভাইয়া তুমি একটু কষ্ট করে তুমি আবার নতুন করে হচ্ছে নতুন রুটিনটা, আমাদের হচ্ছে আপডেট রুটিনটা ডাউনলোড করে নাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে যদি কোনো চেঞ্জ আসে সেটা ওয়েবসাইটের সাথে সাথে আপলোড হয়ে যাবে, এবং তোমরা হচ্ছে সেখান থেকেই জিনিসগুলো জেনে যেতে পারবে। শাফিন রহমানকে আমি মাইক্রোফোনটা অ্যালাউ করে দিচ্ছি, তুমি চাইলে কথা বলতে পারো। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম শাফিন। ভাইয়া আমার হচ্ছে যে আসলে মানে আজ 3:30টায় ব্যাচে আসছিলাম, তো ভাই আমার ওখান থেকে কিছু কোশ্চেন ছিল, আমি কি এখানে করতে পারি ভাইয়া? হ্যাঁ অবশ্যই। ও তো ভাই আপনি ভাইয়া মানে ওই ব্যাচে বলছিলেন যে মানে যদি পরীক্ষা পিছাতেই থাকে তাহলে হচ্ছে যে আমরা শর্ট সিলেবাসেই মানে আপনারা শর্ট সিলেবাসে পড়াতে থাকবেন, আমরা আরো না 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 না, যদি ইনডিফিনিটলি পিছাইতে থাকে তাহলে অবশ্যই আমরা শর্ট সিলেবাস শেষ করে বাকিটুকুতে চলে যাব। আচ্ছা আরেকটি জিনিস ভাইয়া, সেটা হচ্ছে যে মানে আমি যখন রুটিনটা দেখলাম ভাইয়া, মানে রুটিনটা মানে যথেষ্ট মানে ফাস্ট পড়াবে, যেমন মনে করেন ভাইয়া ভেক্টর একদিনে শেষ করানো হবে। তবে এটা স্বাভাবিক ভাইয়া, যেহেতু রিভিশন কোর্স ভাইয়া এক হুম ধরনের। হুম তো ভাই যখন এটা আর্কিটেকচার, মানে আমার আর্কিটেকচার কোর্সটা নেওয়ার ইচ্ছা আছে, তো হুম হুম। আর্কিটেকচার ফার্স্ট আগাবে, মানে আমার আর্কিটেকচারে কোনো বেসিক নেই আর কি। এই জন্য আচ্ছা, ভাই যেহেতু আর্কিটেকচারের ব্যাপারটা একটু আলাদা। ওইখানে একেবারে হচ্ছে বেসিক থেকেই শুরু করা হয়, কারণ ওইখানে কেউ এটা এক্সপেক্ট করবে না যে তুমি অলরেডি হচ্ছে এই জিনিসগুলো মানে পুরোপুরি সবচেয়ে ভালোভাবে পারো। সো এখানে তোমাকে বেসিক থেকে বিল্ড আপ করেই ফর্ম স্ট্রাকচার এগুলো শিখিয়ে শিখিয়েই হচ্ছে সামনে আগানো হবে। আচ্ছা আর ভাইয়ের লাস্ট একটা কোশ্চেন ছিল ভাই, হুম।
ভাইয়া মানে আমি হচ্ছে যে মানে যখন আপনারা শুরু করেন সেকেন্ড পর্ব থার্ড পর্ব আমি দুটো করছিলাম ভাইয়া, কিন্তু হুম। ভাই সেখানে আমি আর এখন প্র্যাকটিস এক্সাম দিতে পারতেছি না ভাইয়া। আচ্ছা, এটা সাগর ভাই বেটার বলতে পারবেন হয়তো। কোন প্রোগ্রামের ভাইয়া? ভাইয়া হচ্ছে যে 12 এর সেকেন্ড পর্ব আর থার্ড পর্বতে আমি ছিলাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওইটা তাহলে আমি নোট রাখতেছি, আমরা দেখবো ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আর যদি বেশি প্রশ্ন যদি না থাকে, আমরা নামাজের সময় হয়ে আসতেছে। হ্যাঁ, আমরা লাস্ট একজনের কোশ্চেন নেই, তারপরে আমরা শেষ করব। রিচি, তুমি যদি শুনতে পাও আমাদেরকে প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি যদি ভার্সিটিকে আমার মেইন টার্গেট রেখে এরপর সেকেন্ড অপশনে হচ্ছে মেডিকেল রাখতে চাই, তাহলে কি ভার্সিটি ক প্লাস জিকে ইংলিশ হ্যাঁ আমার হ্যাঁ, জন্য অবশ্যই এটাই বেস্ট অপশন হবে। আচ্ছা জি ভাই, এটাই জানার ছিল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আপাতত আজকে এখানেই শেষ করব। আর তোমাদের কালকে থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে যাবে, রেগুলার ক্লাস করতে করতে তোমরা পার্টিকুলার এক্সামগুলোর জন্য হচ্ছে বিভিন্ন যে পার্টিকুলার স্ট্র্যাটেজিগুলো সেগুলো সম্পর্কে জানতে পারবে এবং আশা করি সবাই সামনে আগাতে পারবে। তো রাতুল ভাইয়া, হ্যাঁ, ওই যে জি ভাই। আমাদের সন্ধ্যা 7:30টায় মেডিকেলের ওরিয়েন্টেশন হবে, যারা মেডিকেল সম্পর্কে জানতে চায় সন্ধ্যা 7:30টায় এই লিংকে জয়েন করলেই হ্যাঁ, সেম তারা সেম ওই লিংক। ওরিয়েন্টেশন করতে হয়। জি একটু বলেন। হ্যাঁ, সবাই সেম লিংকেই হচ্ছে মেডিকেল ওরিয়েন্টেশনটা যদি তোমাদের আগ্রহ থাকে 7:30টায় জয়েন করতে পারো। ভাইয়া, হ্যাঁ ভাই আমি শাফিন বলতেছিলাম ভাই, আর একটা লাস্ট কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আমাদের এই ভিডিওগুলো মানে আমাদের প্রোফাইলে কতদিন থাকবে ভাইয়া? প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত। মানে প্রিভিয়াস ভিডিওগুলো যেমন মনে করেন ভাই আমি আইসিটি কোর্স করছি, ইংলিশ করছি, আর সেকেন্ড পর্ব থার্ড পর্ব করছি, এখনো আছে ভাই, এগুলো আর কতদিন থাকবে বা আপনারা? আমরা চেষ্টা করি অ্যাজ লং এজ পসিবল রাখার, যদি সেখানে নতুন কোনো। প্রত্যেকটা বোর্ড পরীক্ষা পর্যন্ত থাকবে। হ্যাঁ তোমার হ্যাঁ যদি হ্যাঁ, এইচএসসি মানে তুমি যদি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হও, তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা পর্যন্ত থাকবে। আর এডমিশনের জন্য যারা করবে, এডমিশন না হওয়া পর্যন্ত এডমিশনের এটাই। ভিডিওগুলো তোমার রিপ্লে ভিডিও হিসেবে থাকে যাবে। ইভেন যদি পরীক্ষা পিছায়ও সেই অনুযায়ী আমরাও এটা লেনদেন করবো আর কি। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবার প্রতি শুভকামনা এবং দোয়া রইলো, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। ঠিক আছে ভাই, তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।